হিসাব সমীকরণে আমরা গত ক্লাসটা আসলে এক্সটেনশন, গত ক্লাসে আমরা যেমনটা করছিলাম একতরফা দাখিলা দেখছিলাম। তো একতরফা দাখিলা আমাদেরকে একটা অবৈজ্ঞানিক পদ্ধতি, তো একতরফা দাখিলা, তো ওটা আমাদেরকে আসলে ঠিকঠাকভাবে হিসাব বিজ্ঞানটাকে কিভাবে আমরা লিপিবদ্ধ করি, হ্যাঁ, এই ব্যাপার সম্পর্কে আমাদের খুব বেশি বলতেছিল না, ঠিক আছে। তো আজকে আমরা যেটা করব যে কোন পদ্ধতিতে ফলো করলে, কোন পদ্ধতিতে আমরা আজকে হিসাব বিজ্ঞানটাকে ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারি, হ্যাঁ, কোন পদ্ধতিতে আসলে হিসাব বিজ্ঞানটা আরও বেশি বৈজ্ঞানিক হয়, আরও বেশি যুক্তিসঙ্গত হয়, যুক্তিযুক্ত হয়, এই ব্যাপারগুলো আমরা আজকের ক্লাসে আর কি দেখার চেষ্টা করব, ঠিক আছে। এবং এই পদ্ধতিটার নাম আর কিছু না, আসলে আর কিছু না, এই পদ্ধতিটার নামই হলো আসলে হিসাব সমীকরণ পদ্ধতি বা দুতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, হিসাব সমীকরণ আসলে পদ্ধতি না, হিসাব সমীকরণ হলো দুতরফা পদ্ধতির একটা বড় প্রমাণ করার টুলস আর কি, ঠিক আছে। তো এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা তো জয়েন হয়েছেন ভাই, ঠিক আছে, আমি আরো মেসেজ দেখতেছিলাম। চলেন, আমি হলো এখন পেন নিছি, দেখেন তো পেনটা দেখা যায় নাকি, একটা এই যে লাল রঙের পেন নিব, লাল রঙের একটা পেন, লাল না নীল, নীল। একটু জুম করেন, আমি এখন কিছু লিখি নাই আসলে, একটু জুম করেন, জুম করলে নেটওয়ার্ক ইস্যু। আমি এমনিতে আস্তে আস্তেই কথা বলতেছি, ধীরে ধীরেই কথা বলতেছি, এটা সমস্যা নাকি? হ্যালো, আচ্ছা চলেন তো। লাউড দিলেও শোনা যায় না কথা? বাকিদের কি অবস্থা? সবাই কি কম শুনতেছেন? মানে সবার কি সাউন্ড কম যাচ্ছে? আমি তো আরেকটা ফোন দিয়ে জয়েন হয়েছি, ওটাতে তো ঠিকই আছে দেখতেছি। আসে না, কি আসে না, সাউন্ড আসে না। যার যার প্রবলেম হচ্ছে একটু লিভ নিয়ে জয়েন হবেন আরেকবার, দেখেন তো ঠিক হয় নাকি। হ্যালো, আচ্ছা যাদের একটু প্রবলেম হচ্ছে তারা লিভ নিয়ে আরেকবার জয়েন হন, ঠিক আছে। শুরু করি, আর একটু সাউন্ড দিয়ে শুনেন আজকের জন্য। দেখেন আমি আর তো কোনো সেটিং খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। নেক্সট দিন থেকে হলো দেখবা না কি প্রবলেম। আর রেকর্ডিং থাকবে, তো রেকর্ডিং হচ্ছে, তো ওটাও পাবেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো চলেন শুরু করা যাক। আমরা হলো হিসাব সমীকরণ দেখতেছি। হিসাব সমীকরণ হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, এখানে বলতেছে আর্থিকতা তথা সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব, এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। কি প্রকাশ করে? সম্পর্ক প্রকাশ করে, ঠিক আছে। এখন এখানে আমরা কয়েকটা জিনিস পাইলাম, ঠিক আছে। এখানে আমরা কয়েকটা জিনিস পাইলাম, সেটা হইল যে আর্থিক অবস্থা, এই কথাগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো আর্থিক অবস্থা। আচ্ছা, আর্থিক যে অবস্থা, এই আর্থিক অবস্থা থেকে আমাদের পরবর্তী টাইমে যে নামটা আসছে সেটার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। যে নামটা আসছে সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী, হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী, আমরা এটার সাথে পরিচিত, আর্থিক অবস্থার বিবরণীর সাথে আমরা পরিচিত, হ্যাঁ। এখন চিন্তা করেন তো, আর্থিক অবস্থার বিবরণী যেটাকে আমরা উদ্ধৃতপত্র বলি বা ব্যালেন্স শিট বলি, এই উদ্ধৃতপত্রে আসলে তিনটা জিনিস থাকে না, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব থাকে। মানে একটা সাইডে কি থাকে? সম্পদ আর দায় থাকে, অন্য সাইডটাতে কি থাকে? অন্য সাইডটাতে মালিকানা সত্ত্ব থাকে। মানে একটা সাইডে সম্পদ থাকে আর একটা সাইডে দায় আর মালিকানা সত্ত্ব থাকে, তাই না? এখন এই যে সম্পদটাকে আসলে আমরা ডিনোট করি এ দ্বারা, ঠিক আছে। আর
অন্য পাশের যে দায়টাকে আমরা ডিনোট করি এল দ্বারা এবং মালিকানা সত্ত্বকে আমরা ডিনোট করি ও ই দ্বারা, ঠিক আছে। এখন এটাকে যখন আমরা একটা সমীকরণ আকারে দেখাই তখন সেই সমীকরণটাকে আমরা বলি হিসাব সমীকরণ, ঠিক আছে। যখন বিবরণী আকারে আমরা করি তখন সেটাকে আচ্ছা এটা আসতেছে কেন দেখতেছি বাবা, দাঁড়ান। এটা বলতেছিলাম এখানে থিওরি যে ব্যাপারটা আছে সেটা হলো আর্থিক অবস্থা। এখানে এই ডেফিনেশনটা যদি আমরা পড়ি, হিসাব সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তথা সম্পত্তির দায় ও মালিকানা সত্ত্বের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয়। এখন এখানে এই যে আর্থিক অবস্থা কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা এখানে একটা বোঝার ব্যাপার আছে যে এই আর্থিক অবস্থা বলতে বোঝাচ্ছি যে একটা প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটার অবস্থা। আর্থিক অবস্থা বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের তিনটা হিসাবের অবস্থা। আমরা জানি হিসাব 5 প্রকার: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এই 5টার মধ্যে শুধু যে 3টা, ঠিক আছে, স্থায়ী হিসাব যেগুলা সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটার কি, এই তিনটার হলো অবস্থা। এই অবস্থাকে যখন আমরা সমীকরণের মাধ্যমে দেখাই, একটা সমীকরণ মানে বোঝাই হলো যার বাম পক্ষ থাকে এবং ডান পক্ষ থাকে। তাহলে যার বাম পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ সমান আকারে ছোটবেলায় আমরা এই যেভাবে সমীকরণ লিখতাম, এইরকম সমীকরণের মাধ্যমে যখন দেখাই তখন সেটাকে আমরা বলি হিসাব সমীকরণ, ঠিক আছে। আর এই সেম জিনিস সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বকে যদি আমরা কোনো টেবিল দিয়ে দেখাই তখন সেটাকে আমরা বিবরণী বলি, ঠিক আছে। তো এখন এই জন্য আপনারা কি বুঝতে পারতেছেন যে হিসাব, এখানে যদি আমি আরেকটা স্লাইড দেখাই, দেখেন এখানে আরেকটা স্লাইড আপনাদেরকে দেখাই। আমি একটা টেবিল যদি নিই, আপনারা এরকম অঙ্ক করছেন না, 3টা টাকার কলম ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, কারো একজনের ফোন থেকে শব্দ যাচ্ছে। আপনারা হলো এরকম ছিল না, মনে আছে ইন্টারমিডিয়েটে এরকম হলো 3টা টাকার কলম ছিল, ঠিক আছে, যেখানে আমরা এখানে টাকা লিখতাম, ঠিক আছে, এখানে আমরা টাকা লিখতাম, ঠিক আছে। আমি ইংরেজিতেই লিখি টাকা, ঠিক আছে। আমরা এরকম ভাবে টাকা লিখতাম 3টা কলামে, টাকা টাকা লিখতাম, ঠিক আছে। এখন এইখানে আমরা যেটা করতাম যে প্রথমে অ্যাসেটগুলো লিখতাম, ঠিক আছে, প্রথমে অ্যাসেটগুলো লিখতাম, ঠিক আছে। অ্যাসেটগুলো লেখার পরে আমরা এখানে অনেকগুলো অ্যাসেট লিখতাম, লেখার পরে নিচে হলো আমরা লায়াবিলিটিস লিখতাম, ঠিক আছে, লায়াবিলিটিস লিখতাম, ঠিক আছে। এবং তার নিচে হলো ওনার্স ইকুইটি লিখতাম, মানে মালিকানা সত্ত্ব লিখতাম, ঠিক আছে, ওনার্স ইকুইটি লিখতাম, ঠিক আছে। এখন আমরা যেটা করতাম, এই যে ওনার্স ইকুইটি আর লায়াবিলিটিস মিলে এইখানে যে টোটাল অ্যামাউন্টটা হইতো, ঠিক আছে, এই দুইটা মিলে আমাদের যে অ্যামাউন্টটা হইতো, আমি যদি এটাকে একটু অন্য শেড দিয়ে দেখাই, এই দুইটা মিলে যে আসলে যতটুকু হইতো আমাদের শুধুমাত্র এই কলামটা, ঠিক আছে, আমাদের শুধুমাত্র এই কলামটা হলো, আমাদের শুধুমাত্র এই কলামটা হলো অন্য একটা শেড দিয়ে দেখায়, আমাদের শুধুমাত্র এই কলামটা সেম পরিমাণ হইতো, ঠিক আছে। মনে করেন আপনারা যে আর্থিক অবস্থার বিবরণী করতেন সেখানে হইলো আপনি কি হতো, সেখানে হলো আপনি এইখানে এই সম্পদ সমান সমান এখানে 2টা দাগ দিতেন, অর্থাৎ টোটাল সম্পদ সমান এই যে দায় আর মালিকানা সত্ত্ব 2টার যোগফল হইতো, ঠিক আছে। তো এইটা যখন আপনি একটা বিবরণীর মাধ্যমে দেখান, অর্থাৎ এরকম একটা ছক করে দেখান, তখন সেটাকে আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী। আর এটাকে যখন আমরা ওইভাবে না বলে একটা সমীকরণ আকারে, যেমন এই যে সমীকরণ আকারে আমরা যখন বলি তখন এটাকে আমরা বলি হিসাব সমীকরণ, তখন এটাকে আমরা কি বলি, হিসাব সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো চলেন এখানে মূল ডেফিনেশন যেটা ছিল সেটা আমরা পড়ে ফেলছি, যে হিসাব সমীকরণের আর্থিক অবস্থা তথা সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা একটু আগে শিখলাম যে সম্পদ সমান হলো মালিকানা সত্ত্ব এবং দায়ের যোগফল হয়। এই সম্পর্কটা যখন সমীকরণে দেখায় সেটাকে আমরা হিসাব সমীকরণ বলতেছি। হিসাব সমীকরণ এখানে কয়েকটা এমসিকিউ আছে খুব গুরুত্বপূর্ণ। হিসাব সমীকরণের ভিত্তি হলো দুতরফা দাখিলা। হিসাব সমীকরণের ভিত্তি কি? দুই তরফা দাখিলা। গতদিন আমরা যে একতরফা দাখিলা এবং দুই তরফা দাখিলা দুইটা নিয়ে কথা বলছিলাম, সেই দুই তরফা দাখিলা হলো হিসাব সমীকরণের ভিত্তি, ঠিক আছে। দুতরফা দাখিলা পদ্ধতি এসে আমাদেরকে বললো প্রত্যেক এন্ট্রির জন্য তুমি 2টা করে হিসাব রাখবা, ঠিক আছে। এইখান থেকে আসলে এই হিসাব সমীকরণটা আসছে। পরবর্তী সময়ে আমরা লেনদেন বিশ্লেষণ যে জায়গাটা আছে, লেনদেন বিশ্লেষণ, এই লেনদেন বিশ্লেষণে এসে
আমরা আসলে প্রত্যেকটা হিসাবকে আমরা সমীকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তো এটা এই জন্য এটাকে বলা হচ্ছে হিসাব সমীকরণ দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তি, অথবা আপনি এইভাবে বলতে পারেন হিসাব সমীকরণের ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, সো মনে রাখবেন। এরপরে হিসাব সমীকরণের উদ্ভাবককে, হিসাব সমীকরণের উদ্ভাবক অনেকে লুকা প্যাসিওলি দিয়ে দেয়, বাট হিসাব সমীকরণের উদ্ভাবক কিন্তু আসলে লুকা প্যাসিওলি না। হিসাব সমীকরণের উদ্ভাবক হলো আমেরিকান হিসাব বিজ্ঞানীগণ। আপনারা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ত্রিপল এর নাম শুনছেন না? ত্রিপল এ, এই যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যে ত্রিপল এ, এই হলো এরা হলো কি করছে, এরা এই হিসাব সমীকরণটাকে তৈরি করছে আর কি, মানে হিসাব সমীকরণটা আবিষ্কার করছে, যদি আমি সহজ কথায় বলি, ঠিক আছে। তাহলে হিসাব সমীকরণের জনক বা উদ্ভাবক কিন্তু হলো ত্রিপল এ অথবা আমেরিকান হিসাব বিজ্ঞানী, কিন্তু হিসাব বিজ্ঞানের জনক কিন্তু লুকা প্যাসিওলি। সো এখানে দুইটা জিনিস খুব কনফিউজ করেন না, একটা হলো হিসাব সমীকরণের উদ্ভাবক, আর একটা যেটা সেটা হলো হিসাব সমীকরণের জনক, মানে সরি হিসাব বিজ্ঞানের জনক, ঠিক আছে, হিসাব বিজ্ঞানের জনক, ঠিক আছে। তো হিসাব বিজ্ঞানের জনক আমরা জানি, হিসাব বিজ্ঞানের জনক হলো কেটা, লুকা প্যাসিওলি, ঠিক আছে, লুকা প্যাসিওলি। হ্যাঁ, লুকা প্যাসিওলি আপনারা জানেন, আমি আর লিখলাম না। সুম্মা ডি অ্যারিথমেটিও জিওমেট্রিও প্রপোর্শনালিটা নামে সে যে বইটা লিখছিল, ওইটা লেখার মাধ্যমে সে আসলে হিসাব বিজ্ঞান সম্পর্কে কথা বলছিল। ওর যে পঞ্চম অধ্যায় ছিল, সেই পঞ্চম অধ্যায়ে সে হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলছিল। হ্যাঁ, এবং তিনিই বলছিলেন আসলে দুতরফা দাখিলার মাধ্যমে দুইভাবে আসলে হিসাবকে রাখলে আমরা এটার শুদ্ধতা বাড়ে। হ্যাঁ, এটা হলো প্রমাণ করা যায় পরবর্তী সময়ে, ঠিক আছে, এবং এটা রেকর্ডিং থাকে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি হয়। তো যার কারণে তেনাকেই বা তাকেই হলো হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। আর এই হিসাব সমীকরণ আসছে হিসাব বিজ্ঞান সৃষ্টির অনেক পরে এসে। তো হিসাব সমীকরণের উদ্ভাবক হলো আমেরিকান হিসাব বিজ্ঞানীরা। এটা মোটামুটি 90 দশকে নাকি 1800 কত সালের দিকে জানি এই হিসাব সমীকরণ ব্যাপারটা আসছে। তার মানে এটা খুব বেশি পুরাতন না। হ্যাঁ, এরপরে হিসাব সমীকরণ প্রভাবিত করে কাকে, প্রত্যেকটা ব্যবসায়িক লেনদেনকে। আমি একটু মাত্র আগে যেটা বলতেছিলাম, প্রত্যেকটা যে লেনদেন, সেই লেনদেনটাকে প্রত্যেকটা লেনদেন আসলে হিসাব সমীকরণকে প্রভাবিত করে। হিসাব সমীকরণের উপাদান হলো তিনটা, একটা হলো সম্পত্তি, একটা দায়, আর একটা হলো মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এই তিনটা উপাদানকে ব্যবহার করে এই আসলে হিসাব সমীকরণগুলোকে তৈরি করা হয়েছে। তো হিসাব সমীকরণের বেসিক সমীকরণ হলো এটা, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা বলতে পারি এ সমান এল প্লাস ওই। কিন্তু এই যে বেসিক সমীকরণের বাইরেও হিসাব সমীকরণটাকে বিভিন্নভাবে আসলে উপস্থাপন করা যায়। কিভাবে করা যায় আমরা জানি, হিসাব সমীকরণটাকে মানে সমীকরণকে আমরা বিভিন্নভাবে সমানের এপাশ ওপাশ নিতে পারি। গতদিনের ক্লাসে যদি আপনারা থেকে থাকেন, গতদিনের ক্লাসে আমরা দেখার চেষ্টা করছিলাম যে একতরফা দাখিলাতেও কিন্তু আমরা আসলে এই সমীকরণ নিয়েই কথা বলছিলাম, তাই না? আমাদের সূত্রটা ছিল লাভ সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন। তো ওখানেও কিন্তু আমরা টাকা পয়সা কি করছিলাম, এক সমানের আর এক পাশে নিয়ে আসার চেষ্টা করতেছিলাম, তাই না? তো যে এই পাশের ডান পাশের প্লাস চিহ্ন আলা ডিজিটগুলোকে যখন আমরা বাম পাশে নিয়ে আসতেছিলাম, তখন সেটা মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কিংবা মাইনাস চিহ্ন ওয়ালা ডিজিটগুলোকে যখন আমরা বাম পাশে সমানের বাম পাশে নিয়ে আসতেছিলাম, তখন সে চিহ্ন পরিবর্তন করতে ফেলতেছিল। তো এটা হলো সমীকরণের নিয়ম আসলে। তো গতদিনও আমরা আসলে সমীকরণ দিয়ে শিখছি, আজকেও আমরা সমীকরণ দিয়ে শিখবো। তো এটা হলো কিভাবে করে, এটা দেখেন এ আমি রাখলাম, এলটাকে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে এল এর আগে প্লাস আছে, তাহলে এটাকে মাইনাস লেখা যায়। তার মানে এইভাবে আমি একটা নতুন সমীকরণ তৈরি করতে পারি। সমীকরণটা দেখতে এমন হয়, এ মাইনাস এল সমান সমান ওই। আমি আরো একটা সমীকরণ এখানে তৈরি করতে পারি, এই যে ওইটাকে আমি এখানে যদি নিয়ে আসি, এ মাইনাস ওই সমান সমান এখানে থাকে এল, ঠিক আছে। তো এইভাবে একাধিকভাবে আসলে এই সমীকরণটাকে তৈরি করা যায়, ঠিক আছে, একাধিকভাবে সমীকরণটাকে তৈরি করা যায়। দেখেন এই পাশ এদিক ওদিক করেও করা যায়। হ্যাঁ, তো আমরা সেগুলা একটু দেখি যে কিভাবে আসলে করা যায়। দেখেন এই স্লাইডটা যদি একটু দেখেন, এই যে স্লাইডটা একটু দেখেন, এই হিসাব সমীকরণের বিভিন্ন রূপ আসলে বিভিন্ন রূপে দেখেন তো এই কতভাবে তৈরি করছে। এ সমান এল প্লাস ওই, এইভাবে এটা তো আমরা জানি, এটাই হলো আমাদের বেসিক যে রুলটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে 9 থেকে দেখতেছি। এর বাইরে এইটাকে ঘুরাই লেখা যায়, আমি এলটাকে এই সাইডে রেখে বাকি এটাকে এই সাইডে নিয়ে গেলাম। হ্যাঁ, ওইটা বা ওইটাকে এই সাইডে নিয়ে গেলাম, তার মানে এই আর একটা নতুন সমীকরণ তৈরি হইলো। ওই সমান সমান আমরা এইভাবে সমীকরণটা থেকে লিখতে পারি, ঠিক আছে। আপনি যে কোনো সমীকরণ থেকে ড্রাইভ করে এমন সূত্র বানাইতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। আমি কয়েকটা বানাইছিলাম, এরা আরো কয়েকটা বানাইছে, এরকম অনেকগুলো সূত্র আপনি আসলে বানাইতে পারবেন। সম্ভবত 3টা উপাদান, তো 3 অর্থাৎ আপনি 9টা সূত্র মনে হয় সম্ভবত বানানো সম্ভব, ঠিক আছে।
2n মানে হলো 2 এর মাথায় 3, তার মানে 2 গুণ 2 গুণ 2, 8টা সূত্র আপনি বানাইতে পারবেন। এইখানে 3টা আছে, আরো তাইলে কয়টা আছে, আরো 7টা, ঠিক, আরো সরি 5টা, আরো 5টা সূত্র আপনি বানাইতে পারবেন। তো আপনার একটা হোমওয়ার্ক, সেটা হইলো এই 5টা, টোটাল 8টা সূত্র কি কি হবে সেই 8টা সূত্র বানাই ফেলবেন, ঠিক আছে? টোটাল 8টা সূত্র কি কি হবে এটা আপনি বানাই ফেলবেন, 8টা সূত্র বানানো যায়, ঠিক আছে? আমি তো আগে স্লাইডে এখানে 3টা বানাই দিছি, ঠিক আছে? ওই একই আসলে, আমি এই পাশে লিখছি, আপনারা ওই পাশে লিখছেন, ঠিক আছে? যাই হোক, তো দেখেন বাসায় এগুলো নিয়ে একটু চেষ্টা করেন যে সূত্রটাকে এদিক ওদিক ঘুরাইলে কেমন ভাবে লেখা যায়। এটা জরুরি। কেন জরুরি? পরীক্ষায় ডিরেক্টলি তো আসেই, কিছু কিছু পরীক্ষা যেমন ঢাবিতে না আসলেও রাজশাহী বা গুচ্ছের পরীক্ষাগুলোতে দেখবেন এই টাইপের প্রশ্ন ডিরেক্ট আসছে যে নিচের কোনটা সঠিক সমীকরণ, ঠিক আছে? এখন আপনারা ধরেন এই 3টা দিয়ে দিয়ে বললো নিচের কোনটা সঠিক সমীকরণ, এর সাথে ধরেন একটা ভুল সমীকরণ দিয়ে বললো নিচের কোনটা সঠিক সমীকরণ নয়। তো আপনি যদি এই সমীকরণটা ইন্টারসেন্স না বুঝেন, ঠিক আছে, কিভাবে একটা থেকে আরেকটা সমীকরণ ড্রাইভ করে তৈরি হয়, এই ব্যাপারগুলো যদি আপনি ধরতে না পারেন, তাহলে আপনি কিন্তু পরীক্ষার হলে এই শুধু একটা সূত্র জেনে গিয়ে আপনি কনফিউশনে পড়ে যাবেন যে আসলে এই সূত্রটা সঠিক না সঠিক না, এই সূত্র সঠিক না সঠিক না, ঠিক আছে? সো এই সূত্রগুলোও কিন্তু আসলে সঠিক, ঠিক আছে? এই সূত্রগুলো আমি কিভাবে ড্রাইভ করলাম, আমি শুধু সমানের এই পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এই পাশ, এভাবে আসলে আমার যে ইয়েগুলো ছিল, ডিজিট বলি বা অক্ষর, এখানে তো অক্ষরগুলো ছিল বা অ্যালফাবেটগুলো ছিল, এগুলো যখন আমি এদিক ওদিক করছি তখন আমার অটোমেটিক্যালি সূত্র ড্রাইভ হয়ে গেছে, সূত্র তৈরি হয়ে গেছে। তো বাসায় এগুলো একটু চেষ্টা করবেন। আমরা শেষের পর্যায়ে একদম আলোচনার থিওরির আলোচনার শেষের পর্যায়ে আমাদের হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তার আগে একটু বলে নিই, আমরা যখন এক মালিকানা ব্যবসা করি তখন সেটার নাম হলো ওই মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি। আমরা যখন অংশীদারি ব্যবসায় যাই তখন কিন্তু হিসাব সমীকরণ চেঞ্জ হয় না, সব জায়গাতেই কিন্তু একই রকম, ঠিক আছে? তো তখন সেটার নাম একটু চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয়ে হয় পার্টনার্স ইকুইটি। হ্যাঁ, যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে যখন আমরা সমীকরণটা বলতে চাই তখন সেটার নাম হয়ে যায় SE, মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি। কি হয়ে যায়? শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো বাকিগুলা কিন্তু সেমই থাকতেছে, এল সবকিছু সেম থাকতেছে প্রত্যেকটা ব্যবসায়ের ক্ষেত্রে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে হলো মালিকানা সত্ত্বের নামগুলাতে। যখন আমরা এক মালিকানা ব্যবসা বলতেছি, আসলে এক মালিকানার ইংরেজি হলো ওনার্স, একজন মালিক থাকে যেহেতু ওনার্স ইকুইটি। অংশীদারি ব্যবসায় অনেকেই অংশীদার থাকে, তো অংশীদারদের ইকুইটি, এই জন্য পার্টনার্স ইকুইটি। যৌথ মূলধনী ব্যবসায় যারা হলো মালিক, তারা কারা? আসলে যৌথ মূলধনী ব্যবসায় যারা শেয়ার কিনে তারাই ব্যবসায়ের মালিক, তো শেয়ার হোল্ডারদের ইকুইটি, এই জন্য বলা হয় শেয়ার হোল্ডার্স ইকুইটি, সংক্ষেপে SE, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হিসাব সমীকরণের কাটাকে একটু বৃদ্ধি মানে বাড়ায় লেখা যায়, সেটা হলো সম্পত্তি সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস উত্তোলন, এইভাবে লেখা যায়। আসলে কোত্থেকে হলো? এটাও আসলে চমৎকার কিছু না, এটাও আসলে আগের জিনিস থেকেই আসছে, আপনি যদি একটু খেয়াল করেন, ঠিক আছে? আগে যে আমরা সমীকরণটা লিখছিলাম A সমান L প্লাস ওই, এখানে দেখেন তো এই এখানে আছে, L এখানে আছে, তাহলে এই জায়গাটুকু চেঞ্জ হয়েছে। খেয়াল করেন আমরা এই জায়গাটা কোত্থেকে আসলো, তার মানে এই জায়গাটা মানেই হলো ওই ওনার্স ইকুইটি। আসলে ওনার্স ইকুইটি কি নিয়ে তৈরি হয়? ওনার্স ইকুইটির মধ্যে আসলে কি কি থাকে, ঠিক আছে? ইকুইটির মধ্যে কি কি থাকে? ইকুইটির মধ্যে থাকে হলো আয়, হ্যাঁ, ব্যয়, আয় থাকে, ব্যয় থাকে, হ্যাঁ, উত্তোলন থাকে আর মূলধন থাকে। উত্তোলন থাকে আর কি থাকে? আর থাকে মূলধন থাকে। এই চারটা বিষয় থাকে ওনার্স ইকুইটির মধ্যে, ঠিক আছে? কিন্তু কথা হলো সবগুলাকে তাহলে যোগ করে কেন বসাই দিলাম না স্যার? যোগ করে বসাই দিলাম না কারণ এগুলোর সবগুলা বাড়লে ওনার্স ইকুইটি বাড়ে না, অথবা এগুলোর সবগুলা কমলে ওনার্স ইকুইটি কমে না। এগুলোর মধ্যে এই যে চারটার মধ্যে দুইটা উপাদান আছে যেগুলা বাড়লে ওনার্স ইকুইটি বাড়ে, আর দুইটা উপাদান আছে যেগুলাতে ওনার্স মানে কমলে ওনার্স ইকুইটি কমে, বা উল্টাও হতে পারে। দুইটা উপাদান আছে যারা বাড়লে ওনার্স ইকুইটি বাড়ে, কমলে ওনার্স ইকুইটি কমে, আর দুইটা উপাদান আছে যারা বাড়লে ওনার্স ইকুইটি কমে, কিন্তু তারা যদি কমে তাহলে ওনার্স ইকুইটি বাড়ে, মানে ওনার্স ইকুইটির সাথে এদের একটা সাংঘর্ষিক ব্যাপার আছে, ঠিক আছে? তো এখন আমাদের জানতে হবে আসলে কাদের কাদের সাথে সাংঘর্ষিক ব্যাপার আছে, ঠিক আছে? দেখেন, ওনার্স ইকুইটি মানে কি? আপনার লাভ, আপনি একটা ব্যবসায়ের মালিক, তার মানে আপনার টাকা বাড়া। ওনার্স ইকুইটি বাড়া মানে কি? আপনার টাকা বাড়া। এখন আপনার টাকা যখন ব্যয় হয় তখন কি বাড়ে? বুঝেন, আপনার যখন ব্যয় হয় তখন কি আপনার টাকা বাড়ে? বলেন, বা ব্যবসায়ের টাকা কি বাড়ে? আপনি ব্যবসায় চিন্তা করেন, যখন ব্যয় হয় তখন কি ব্যবসায়ের টাকা বাড়ে?
বাড়ে না তো। যখন ওই ব্যবসা থেকে মালিক উত্তোলন করে তখন কি ব্যবসায়ের টাকা বাড়ে? বাড়ে না তো, উল্টে কমে যায়। তাহলে ব্যয় আর উত্তোলন এই দুইটার আগে আসলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেখাই, ঠিক আছে? এবং আমরা বলতে পারি এই দুইটার সাথে মালিকানা সত্ত্বের বিপরীত সম্পর্ক বা সাংঘর্ষিক সম্পর্ক। আর আয় বাড়লে কি, ব্যবসা প্রতিষ্ঠানের আয় বাড়া মানে মালিকের টাকা বাড়া। ব্যবসা প্রতিষ্ঠানের যত বেশি আয় হবে মালিকের তত বেশি লাভ বা তত বেশি আয় বাড়বে, তাই না? ব্যবসা প্রতিষ্ঠানে যত বেশি মূলধন আসবে, ঠিক আছে, তত ব্যবসা প্রতিষ্ঠান বড় হবে, তার জন্য মালিকের জন্য ভালো হবে। তার মানে আয় এবং মূলধনের সাথে মালিকানা সত্ত্বের কি সম্পর্ক? পজিটিভ সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক। এবং এই দুটো আগে এই জন্য প্লাস চিহ্ন বসে, ঠিক আছে? কি বলছি বলেন তো? একজন আমাকে সামারি করে বলেন কি বলছি, শুধু লাস্টের এই সূত্রটা সামারি করে বলেন কি বলছি। একজন তাসনিম বলেন। তাসনিম বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকজনকে বলেন, ওই যে অহনা বলেন। অহনা বলেন, শুধুমাত্র নিচের টুকুই বলেন, যা বোঝাইছি সব বোঝানো লাগবে না, নিচের টুকুই শুধু বলেন। এই যে নিচে আমি মাত্র যেটা বললাম মালিকানা সত্ত্ব, ওই চারটার কারণে প্রভাবিত হয়। আমি শুধু এখানে বোঝানোর চেষ্টা করছি যে কোনটার আগে প্লাস এবং কোনটার আগে মাইনাস এবং এটা কেন হয়। আমরা তো চাইলে সবগুলোর আগে প্লাস দিয়ে দিতে পারতাম, চাইলে সবগুলোর আগে মাইনাস দিয়ে দিতে পারতাম। কেন এই দুইটার আগে প্লাস হলো, কেন এই দুইটার আগে মাইনাস হলো, এইটুকুই আমার প্রশ্ন। বুঝতে পারছেন? বলেন, ছেলেদের একজনকে বলেন, কে আছেন ছেলে? ছেলে কইছি ইউসুফ লিভ দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই জন্য আসলে সূত্রটা এমন দেখতে হয়েছে, ঠিক আছে? এখানে লাস্টের এই যে অংশটা, এই অংশটা পুরোটাই ছিল ওই, তো ওইটাকে যখন আমরা এক্সটেন্ড করে লিখতেছি তখন আমরা আসলে এই সূত্রটা পাই। তাহলে a সমান l প্লাস c প্লাস r মাইনাস e মাইনাস d। তাহলে এই যে লম্বা একটা সূত্র আমরা পাইলাম, এই সূত্রটা কি তাহলে আমরা এক্সচেঞ্জ করতে পারবো কিনা আগের বারের মতো? আগে যেভাবে বলতেছিলাম ওই যে ছোট সূত্রটা যেভাবে চেঞ্জ হচ্ছিল, সমান সমানের এই পাশ ও পাশ, বড় সূত্রে কি সম্ভব? হ্যাঁ, বড় সূত্রেও সম্ভব। বড় সূত্রটা দেখেন চেঞ্জ করলে এইরকম সূত্রেতে এসে দাঁড়ায়, ঠিক আছে? আপনি চাইলে এদিক ওদিক লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমরা এই যে প্রথমে এইটা দেখছি আগের স্লাইডে, মাইনাস ডি মাইনাস ই শেষে ছিল। নিচের সূত্রটায় দেখেন তো, এই যে মাইনাস ডি মাইনাস ই এখানে আছে, কিন্তু এই যে সি আর 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 এল এইগুলা জায়গা পরিবর্তন করছে, ঠিক আছে? আর এই পরেরটার দিকে তাকান, পরেরটার দিকে দেখেন তো, এগুলো সব জায়গা পরিবর্তন করতেছে। কিন্তু যে যেখানেই জায়গা পরিবর্তন করুক না কেন, শুধুমাত্র মাথায় রাখবেন যে উত্তোলন এবং ব্যয়ের আগে মাইনাস চিহ্ন আছে কিনা, ঠিক আছে? এবং আয় এবং মূলধনের আগে প্লাস চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে সেই সূত্র সঠিক, যদি না থাকে সেই সূত্র ভুল। তাহলে আমরা প্রথম সূত্রে দেখেন এই যে ডি মানে হলো ড্রয়িং, মানে উত্তোলন, এর আগে মাইনাস চিহ্ন আছে। ই মানে এক্সপেন্স, এর আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা সঠিক সূত্র। পরের সূত্রে যদি দেখেন, এখানেও দেখেন এই দুটায় মাইনাস চিহ্ন আছে এবং এটা সঠিক সূত্র। যে যেখানেই বসুক, সি আগে বসুক, পরে বসুক, মাঝখানে বসুক, শেষে বসুক, কোনো সমস্যা নেই। এখানে তো সবগুলাকে এ আমি হলো ডাইনে রাখছি, ঠিক আছে, সরি এ বামে রাখছি। দেখেন এইটাই শুধুমাত্র একটাতে একটা কাজ করছি, এ রাখছি, ই এই সাইডে নিয়ে আসছি, ডি এই সাইডে নিয়ে আসছি, এরকম ভাবে একটা তৈরি করছি। এখন এরকম ভাবে আরো অনেকগুলা তৈরি করা যায় না? বলেন, আপনারা আরো অনেকগুলা তৈরি করতে পারবেন না বাসায় বসে, যে এইভাবে সমানের এ পাশ ও পাশ করে? এটা কেন করতে বলতেছি, এটা যখন আপনি বাসায় করবেন তখন আপনি যখন এরপরে অঙ্ক করতে যাবেন, অঙ্কর ডিজিটগুলো নিয়ে তখন আপনি দ্রুত আর কি চিন্তা করতে পারবেন, ও এটার আগে প্লাস, এই পাশে আসলে তাড়াতাড়ি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এখন এগুলা খাতায় লিখে আপনি নিজে নিজে চেষ্টা করবেন, ঠিক আছে, যে একটা সূত্র থেকে আপনি কতগুলো সূত্র আসলে তৈরি করতে পারেন, ঠিক আছে? এই যে ছোট একটা থেকে আপনি কতগুলো বানাইতে পারেন, বড় একটা থেকে আপনি আসলে কতগুলো বানাইতে পারেন। সো এইটা হলো চেষ্টা করবেন। আচ্ছা, তো চলেন আমরা শেষ পর্যায়ে হিসাব সমীকরণ কি করে, একটা ব্যবসায়িক লেনদেনের ফলে হিসাব সমীকরণে দুই ধরনের পরিবর্তন হয়, ঠিক আছে? কয় ধরনের পরিবর্তন হয়? দুই ধরনের পরিবর্তন হয়।
একটা পরিবর্তনকে আমরা বলি কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন, আর একটা পরিবর্তনকে আমরা বলি পরিমাণগত বা নিট পরিবর্তন। ঠিক আছে, তাহলে হিসাব সমীকরণের মাধ্যমে আমরা বলছিলাম শুরুতে যে মানে প্রত্যেক লেনদেন হিসাব সমীকরণ প্রভাবিত করে। তাহলে এখন বলতেছি প্রত্যেক হিসাব সমীকরণের মানে প্রত্যেকটা যে হিসাব সমীকরণ, এই হিসাব সমীকরণ আসলে দুই ধরনের পরিবর্তন হয়। ঠিক আছে, হিসাব সমীকরণে কয় ধরনের পরিবর্তন হয়? দুই ধরনের পরিবর্তন হয়। একটা পরিবর্তনটাকে আমরা নাম দিছি কাঠামোগত বা গুণগত। এটা মনে রাখা খুব সহজ। দেখেন, ক তে কাঠামো, গ তে গুণগত, ক আর গ কাছাকাছি। তার মানে মনে রাখবেন কাঠামোগত আর গুণগত একটার মধ্যে। কাঠামোগত যাকে বলে, গুণগত তাকে বলে। আচ্ছা, আর একটা পরিবর্তন হয় হিসাব সমীকরণে, সেটাকে বলে পরিমাণগত বা নিট। দেখেন, ক আর দন্তন্য কাছাকাছি, ঠিক আছে, এবং এগুলা ক আর গ থেকে অনেক দূরে। তার মানে পরিমাণগত যা, নিটও তা। ঠিক আছে, এই দুই ধরনের পরিবর্তন। আসলে পরিবর্তন কিভাবে হইল সেটা একটু বোঝার চেষ্টা করি এখন। দেখেন এইখানে কি লেখা, সমান চিহ্নের যে কোনো এক পাশের যদি পরিবর্তন হয়, সমান চিহ্ন আমরা একটু আগে দেখছিলাম এ সমান এল প্লাস ওই। এখন বলতেছে সমান চিহ্নের যদি যে কোনো এক পাশে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকে আমরা বলি কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন। এখন এক পাশের পরিবর্তন কেমন ভাবে হয়? ধরেন আপনি নগদ টাকা দিয়ে একটা আসবাবপত্র কিনলেন। তাহলে নগদ টাকা দিয়ে আসবাবপত্র কিনলে কি হবে? আপনার আসবাবপত্র ব্যবসায় আসবে, ব্যবসায় আসবাবপত্রের পরিমাণ বাড়বে বা সম্পদের পরিমাণ বাড়বে। কিন্তু কি হচ্ছে, আপনার নগদ টাকা কমে যাচ্ছে, তাই না? তাহলে নগদ টাকা আপনার সম্পদ কমে যাচ্ছে, তার মানে এ কমে যাচ্ছে। আর আপনার আরেকটা সম্পদ আসবাবপত্র কিন্তু আসতেছে, তার মানে এ বাড়তেছে। তার মানে একটা ঘটনাতে বা একটা লেনদেনেই আপনার আসলে এই সমানের এক পাশে পরিবর্তন হয়েছে, আর এক পাশে কোনো পরিবর্তন হয়নি। তো এই পরিবর্তনটাকে আসলে বলতেছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন, যে পরিবর্তনে সমানের এক পাশেই দুইবার পরিবর্তন ঘটে। এক পাশেই দুইবার পরিবর্তন ঘটে, দুই পাশে ঘটে না। সমানের দুই পাশে পরিবর্তন ঘটে না। আচ্ছা, সমানের দুই পাশে যদি কোনো লেনদেন দ্বারা পরিবর্তন ঘটে, সেটাকে তাহলে আমরা কি নাম দেব? সেটাকে আমরা নাম দেব পরিমাণগত বা নিট পরিবর্তন। যেমন এইখানে বলতেছে সমান চিহ্নের দুই পাশে পরিবর্তন। যেমন আমরা যদি আগের বার যেটা করছিলাম, নগদে আসবাবপত্র কিনছিলাম, এখন যদি আমরা নগদে আসবাবপত্র না কিনে আমরা বাকিতে আসবাবপত্র কিনি, তাহলে কি ঘটবে খেয়াল করেন তো। আমরা যদি বাকিতে আসবাবপত্র কিনি, তাহলে আপনার আসবাবপত্র বাড়বে, তার মানে আপনার এ বাড়বে। আপনি আসবাবপত্র তো কিনতেছেন, আপনার ব্যবসায় আসবাবপত্র তো চলে আসতেছে, তার মানে এ বাড়তেছে। কিন্তু আপনার ব্যবসায় দায় বেড়ে যাচ্ছে না। আপনি যখন কারো কাছ থেকে বাকিতে আসবাবপত্র কিনতেছেন, তারে তো আপনার টাকা পরিশোধ করা লাগবে এট দ্য সার্টেন টাইম পরে। তাহলে আপনার ওই যে লায়াবিলিটিসটা বা দায়টা কি বেড়ে যাচ্ছে না? তাহলে আপনার কি হচ্ছে, সম্পদ বাড়তেছে, দায় বাড়তেছে। হ্যাঁ, এ প্লাস হচ্ছে, এল প্লাস হচ্ছে। তাহলে খেয়াল করেন তো, এটা আসলে দুই পাশে পরিবর্তন করতেছে না। সমানের দুই পাশের দুইটা উপাদান, সমানের এক পাশের উপাদান এ, সমানের আর এক পাশের উপাদান এল। তাহলে দুই পাশের পরিবর্তন যখন হয়, সেটাকে আমরা বলি পরিমাণগত বা নিট পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আজকের হিসাব বিজ্ঞানের কথাবার্তা। এখানে দেখেন বলতেছে মালিক কর্তৃক যদি বিনিয়োগ করে, তাহলে সেটা কোন ধরনের পরিবর্তন? মালিক কর্তৃক বিনিয়োগ করলে এ বাড়ে, ওই বাড়ে। তাহলে এটা যেহেতু দুই পাশের পরিবর্তন, এটাকে বলছে নিট পরিবর্তন। আর বন্ড বা ঋণপত্র যদি ক্রয় করে, বন্ড বা ঋণপত্র যখন ক্রয় করে, তখন কি হয়? তখন আপনার এ বাড়ে। ঠিক আছে, অর্থাৎ সিকিউরিটিজ কিনতেছেন বা ঋণপত্র কিনতেছেন, নগদ টাকা আসতেছে। ঠিক আছে, সরি, ওই যে সিকিউরিটিজটা আসতেছে, ওটা একটা ইনভেস্টমেন্ট, তাই ওই টাকা এ বাড়তেছে। আর আপনি ওই সিকিউরিটিজ বা ঋণপত্র কেনার জন্য আপনার কি চলে যাচ্ছে? নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে আপনার এ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এবং আরেকটা সাইডে কোনো পরিবর্তনই হচ্ছে না। তো এই পরিবর্তনটাকে বলা হয় কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে, এই হলো মোটামুটি কথা। ঠিক আছে, এখানে আর এগুলা দেখাবো না। সো আমরা ডিরেক্ট এখন ম্যাথে চলে যাব। আচ্ছা, এখন বলেন যে আমাদের এই পর্যন্ত বুঝছেন কিনা, এই যা বলছি এতক্ষণে এগুলা বুঝছেন কিনা? ঠিক আছে, এই যে হিসাব সমীকরণ মানে কি, তারপরে বলছি হিসাব সমীকরণ কিভাবে আসলো, হিসাব সমীকরণের ছোট ফর্মগুলা, বড় ফর্মগুলা। ঠিক আছে, আর হলো তারপরে কিভাবে পরিবর্তনগুলো একটা থেকে আরেকটায় যায়। আর তারপরে লাস্টে আমরা দেখলাম দুই ধরনের পরিবর্তন। শুধু এইটুকুই পড়াইছি, বেশি কিছু পড়াইনি। আমি আবার একটু রিপিট করি, হিসাব সমীকরণ কাকে বলে। হিসাব সমীকরণ যখন কোনো সমীকরণ আর্থিক অবস্থার পরিবর্তনকে বোঝায়, তখন সেটাকে হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণটাকে আমরা
এ সমান এল প্লাস ওই দিয়ে দেখায়। এই এ সমান এল প্লাস ওই যখন কখন বলি, যখন এটা এক মালিকানা ব্যবসা হয়। যখন এক মালিকানা ব্যবসা না হয়ে কি হয়, যখন এক মালিকানা ব্যবসা না হয়ে অংশীদারি ব্যবসা হয় তখন আমরা এটাকে পিই বলি। যখন যৌথ মূলধনী ব্যবসা হয় তখন আমরা এই ওইটা নামটাকে ওই না বলে এসি বলি। এখন আমরা এখানে দেখছি হিসাব সমীকরণ দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তি, এটা উদ্ভাবন করছে আমেরিকান হিসাব বিজ্ঞানীরা। হিসাব সমীকরণের 3টা উপাদান আর হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এইটুকুই মোটামুটি আমরা পড়াশোনা করছি। লাস্ট স্লাইডে যেটা দেখার চেষ্টা করছি সেটা হিসাব সমীকরণ দুই ধরনের পরিবর্তন করে, ঠিক আছে। একটা হলো কোনো লেনদেন যদি এক পাশে পরিবর্তন করে সেটাকে আমরা বলি কাঠামোগত বা গুণগত পরিবর্তন, আর কোনো লেনদেন যদি দুই পাশে পরিবর্তন করে সেটাকে আমরা বলি পরিমাণ বা নিট পরিবর্তন, ঠিক আছে। তো এইটুকুই মোটামুটি আমরা আজকে পড়ছি আর থিওরিটিক্যাল জিনিসপত্র। এখন আমরা ম্যাথ করব। এখন বলেন যে এইটুকুতে কারো বুঝতে সমস্যা আছে কিনা, এইটুকুতে কারো বুঝতে সমস্যা আছে কিনা এইটুকু বলেন। শুরু করি। প্রথম অঙ্কটা একটু পড়ি। প্রথম অঙ্কটা পড়ার আগে আমি আসলে বলি অঙ্কটা আসলে কিভাবে হয়, কিভাবে করব, আমরা হিসাব সমীকরণে অঙ্ক কিভাবে করব। আমাদের হিসাব সমীকরণে দুই ধরনের অঙ্ক আসে, ঠিক আছে। দুই ধরনের অঙ্ক আসে। একটা হলো এক লাইনের অঙ্ক, এটা মনে রাখবো আমরা, এক লাইনের অঙ্ক। আপনারা আমি এই যে টুকটাক স্ট্র্যাটেজিগুলো লিখে দিব, এগুলো মনে রাখবেন, ঠিক আছে। একটা হলো এক লাইনের অঙ্ক আর একটা হলো 3 লাইনের অঙ্ক। আজকের পর থেকে হিসাব সমীকরণের কোনো অঙ্কই আর ভুল করবেন না, ঠিক আছে। যদি হলো আমার কথা মতো অঙ্ক করেন, ঠিক আছে। এক লাইনের অঙ্ক, 3 লাইনের অঙ্ক, ঠিক আছে। মনে থাকবে এই দুইটা জিনিস, দুইটা কথা। হিসাব সমীকরণের অঙ্ক কয় ধরনের বলেন তো? হিসাব সমীকরণের অঙ্ক হলো দুই ধরনের। একটা হলো এক লাইনের অঙ্ক আর একটা কয় লাইনের অঙ্ক, আর একটা হইলো 3 লাইনের অঙ্ক। এক লাইনের অঙ্ক আর কয় লাইনের অঙ্ক? 3 লাইনের অঙ্ক, ঠিক আছে। আবার বলতেছি, কয় লাইনের? এক লাইনের আর 3 লাইনের, ঠিক আছে। এখন চলেন এক লাইনের আর 3 লাইনের অঙ্ক বুঝে লাভ কি? এক লাইনের অঙ্ক 3 লাইনের অঙ্ক বুঝে লাভ আছে। আমরা অঙ্ক কিন্তু করব এ সমান এল প্লাস ওই দিয়ে, ঠিক আছে। তো আমাদের যেটা হবে যে এই মধ্যে ধরেন এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র এইটা বের করব, গতদিন যেভাবে একতরফার অঙ্ক করে বের করছিলাম সেম একইভাবে বের করব, ঠিক আছে। তো ওইটাকে আমরা বলছি হলো কি এক লাইনের অঙ্ক। জাস্ট বলা থাকবে যে আপনার সম্পদ 50,000, দায় 20,000, তাহলে মালিকানা সত্ত্ব কত। তো এইটাকে আমরা বলতেছি এক লাইনের অঙ্ক, অর্থাৎ এক লাইনেই শেষ হয়ে যাবে। আর আরেকটা অঙ্ক আছে, সেটা 3 লাইন পর্যন্ত করা লাগবে আপনার, ঠিক আছে। 3 লাইনে পর্যন্ত করা লাগবে। তো সেখানেও আমরা একইভাবে করব, এ সমান এল প্লাস ওই। তো এইখানে আমরা যেটা করব, আমরা প্রথমে লিখব প্রারম্ভিক, ঠিক আছে। তারপরে লিখব হলো পরিবর্তন, ঠিক আছে। তারপরে লিখব পরিবর্তন, তারপরে লিখব সমাপনী, ঠিক আছে। অর্থাৎ এই সেম জিনিসটা আপনার 3 বার করা লাগবে, ঠিক আছে। সেম জিনিসটা কয়বার করা লাগবে? 3 বার করা লাগবে। কেন এতবার করা লাগবে? কারণ ইনফরমেশন বেশি দেওয়া থাকবে, ঠিক আছে। আপনার 2 বার 2টা ইনফরমেশন দিয়ে দিবে, বলবে যে এইখানে একটা দেওয়া আছে, এইখানে একটা দেওয়া আছে, এইখানে একটা দেওয়া আছে, এইখানে একটা দেওয়া আছে, তাইলে এইটা কত। তাহলে খেয়াল করেন, আপনি এইটাতে আসতে গেলে কি করতে হবে? এইটাতে আসতে গেলে আপনার এইটা কত সেটা বের করে ফেলতে হবে। এইটা যখন আপনি বের করে ফেলতে পারবেন এবং এই দুইটা দিয়ে আপনি খুব সহজভাবে এইটাও বের করে ফেলতে পারবেন। এইটা যখন বের করে ফেলতে পারবেন তখন সমাপনী মানে কি? যোগ। তখন আপনি এইটা যোগ করে এইটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটাকেই বলতেছি হলো 3 লাইনের অঙ্ক। এক লাইনের অঙ্ক আর কি 3 লাইনের অঙ্ক। এক লাইনের অঙ্ক আর কি 3 লাইনের অঙ্ক। চলেন এক লাইনের অঙ্ক আর 3 লাইনের অঙ্কের মধ্যে একটু যাওয়া যাক। ওয়েট, আমি একটু শেয়ারিংটা অফ করি, আর একবার শেয়ার করি। দেখা যাচ্ছে। সো চলেন প্রথম অঙ্কটা একটু পড়ি। প্রথম অঙ্কটাই বলতেছে কি, সেবা প্রদান করা হলো 8,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা নগদে পাওয়া গেল। হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? এটা হলো আমি যে দুইটা অঙ্ক দেখাইছি সে তার বাইরে, ঠিক আছে। এক লাইনে 3 লাইনের বাইরে। এটা এমনি হলো বেসিক একটা কথা, যে সেবা যদি প্রদান করছেন 8,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা যদি নগদে পাওয়া যায় তাহলে পরিবর্তন কিভাবে হবে? তাহলে খেয়াল করেন, আপনি নগদ 5,000 টাকা পাচ্ছেন মানে কি? আপনার নগদ বাড়তেছে,
নগদ বৃদ্ধি পাচ্ছে। নগদ বৃদ্ধি মানে কি, নগদ একটা সম্পদ, তো এটাকে আমরা বলতে পারি এ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, অথবা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আর এই যে 5,000 টাকা যে পাচ্ছেন, এটা কত টাকা পাচ্ছেন, 5,000 টাকা পাচ্ছেন, 5,000 টাকা বাড়তেছে। আর কি হচ্ছে, সেবা যে আপনি প্রদান করছেন, সেবা প্রদান মানে কি, বিক্রয় না, আপনি পণ্য যেটা করেন বিক্রি করেন, আর সেবা যেটা করেন সেটা হলো প্রদান করেন, ঠিক আছে। পণ্য আমরা মার্কেটিং এ পড়ছি না, দুই রকম, সেবা আর পণ্য। তো সেবা হইলে আমরা প্রদান করি, আর পণ্য হইলে বিক্রয় করি। তাহলে সেবা প্রদানও যা, বিক্রয়ও তা। তাহলে যদি প্রদান করা হয়, তাহলে এই যে আমি দিছি তো 8,000 টাকা, তাহলে আর 3,000 গেল কই, আর 3,000 নিশ্চয়ই হলো আমারে টাকা এখনো দেয়নি, কিন্তু ভবিষ্যতে দিবে। তাহলে দেয়নি, দিবে, এইটাকে আমরা কি বলি, আমরা প্রাপ্য হিসাব বলি না, আমরা প্রাপ্য হিসাব বলি। তাহলে প্রাপ্য হিসাব মানেও কি, প্রাপ্য হিসাব আমাদের সম্পদ। তাহলে এখানেও আসলে আমাদের এবারে আরেকটা ঘটনা কি করতেছে, আমরা তো একতরফায় লিখলাম, তাহলে এগুলা নগদ আর প্রাপ্য দুইটা যদি ডেবিট হয়, তাহলে আমাদের ক্রেডিটে কি হয়, ক্রেডিটে হলো এই দুইটা কিসের থেকে তৈরি হচ্ছে, সেবা থেকে তৈরি হচ্ছে। তার মানে আমরা লিখি সেবা আয় হিসাব ক্রেডিট, তার মানে সেবা আয়। তাহলে সেবা আয়রে আমরা মালিকানা সত্ত্ব বলতে পারি না, সেবায় আমাদের মালিকানা সত্ত্ব। কেন মালিকানা সত্ত্ব, আমরা অলরেডি কিন্তু দেখছি আমাদের আলোচনার সময় যে আয় হলো মালিকানা সত্ত্বের একটা উপাদান, তাই না, আয় হলো মালিকানা সত্ত্বের একটা উপাদান, এবং আয়ের সাথে মালিকানা সত্ত্বের কি সম্পর্ক, পজিটিভ সম্পর্ক। আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, আয় কমলে মালিকানা সত্ত্ব কমে। তাহলে যেহেতু পজিটিভ উপাদান, এই জন্য আমরা কি বলতেছি, মালিকানা সত্ত্ব বাড়তেছে, আয় বাড়তেছে, মানে মালিকানা সত্ত্ব বাড়তেছে। তাহলে এটা কত, এটা হলো 8,000। তাহলে দেখেন এই দুইটা মিলাই হলো 8,000 টাকা, আর এই যে এটা হলো 8,000 টাকা। তাহলে দুই জায়গায় মিলছে, ডেবিট আর ক্রেডিটে মিলছে। এটা যদি আমাদের ডেবিট হয়, এটা ক্রেডিট হয়। তাহলে এটা ছিল একদম বেসিক একটা অঙ্ক। এটার মানে এই চ্যাপ্টারে একটাই ছিল মনে হয় এরকম, তো দিয়ে দিছে সামনেই আর কি, শেষে দেওয়ার কথা ছিল, সামনে চলে আসছে কোনো কারণে। তো এটা হলো আমাদের ছোটবেলায় যেভাবে করছি 9-10 এর এমসিকিউতে, সেইভাবে যে সেবা প্রদান করা হলো 8,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা যদি নগদে পাওয়া যায়, নগদে পাওয়া গেলে ওই টাকা তো সম্পদ, ডেবিট হইলো, ওটা তো এ বাড়লো। আর ওই যে টাকা পাওয়া যায়নি, ওটাও তো ভবিষ্যতে পাওয়া যাবে, তো ওইটাকে আমরা বলি, যে টাকা ভবিষ্যতে পাওয়া যাবে সেটাকে আমরা বলি প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবও আসলে 3,000 টাকা আমাদের সম্পদ, এই জন্য পুরো 8,000 টাকা আমাদের সম্পদ বাড়তেছে, সম্পদ বৃদ্ধি 8,000 টাকা। এবং মালিকানা সত্ত্ব, ওই যে সেবায় কিসের বিনিময়ে টাকাগুলো পাচ্ছি, বা এই যে আমি অমুকের কাছে টাকা পাবো আর এখন পাইছি, এগুলা কিসের বিনিময়ে, কিছুর একটা বিনিময়ে, তো সেটা হলো সেবার বিনিময়ে। তো সেবাটা কি আমাদের জন্য আয়, তাহলে সেবা এটা আমাদের পুরোটাই মালিকানা সত্ত্ব, এবং এটা 8,000 টাকা। তাহলে এটাই হলো সেটার উত্তর। হ্যাঁ, এগুলো সব কিন্তু এমসিকিউ। আমি আর আপনাদের এমসিকিউ এর সবগুলো অপশন না লিখে যেটা করছি, যে শুধুমাত্র কোশ্চেনটা লিখছি আর ব্র্যাকেটে উত্তরটা লিখে নিয়ে আসছি। হ্যাঁ, এই হলো ব্যাপার। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, জাস্ট থিওরি, এটা কিছু না। চলেন পরেরটা দেখি। 3 নাম্বার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 3 নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা একটু দেখি, 3 নম্বরে বলতেছে সিনট্যাক্স লিমিটেড তাৎক্ষণিকভাবে 2,000 টাকা নগদ প্রদান করে এবং 3 মাসের মধ্যে পরিশোধ্য 5,000 টাকার একটা বিল স্বাক্ষর করে 7 লাখ টাকার একটা ট্রাক ক্রয় করলো। এই লেনদেনের ফলে কি হইলো? তাহলে আগে যে অঙ্কটা দেখলাম মাত্র এইটার মতো, এইটা সিনট্যাক্স লিমিটেড তাৎক্ষণিকভাবে কত টাকা প্রদান করছে, 2 লাখ টাকা প্রদান করছে, করে 3 মাসের মধ্যে কি করছে, 5 লাখ টাকার একটা বিল স্বাক্ষর করেছে, করে 7 লাখ টাকার একটা ট্রাক ক্রয় করলো। বুঝতে পারতেছেন কি বলতেছে? কঠিন লাগতেছে? আচ্ছা, ধীরে ধীরে বুঝেন কি বলতেছে। 2 লাখ টাকা প্রদান করছে, মানে সহজ কথায় সে একটা ট্রাক কিনছে। আমি যদি সহজ কথায় বলি, সে একটা ট্রাক কিনছে, ঠিক আছে। তাহলে এই যে ট্রাক একটা কি, ট্রাক তার যানবাহন, মানে এটা যন্ত্রপাতি আমরা বলতে পারি। তাহলে ট্রাক হিসাবে আপনি লিখতে পারেন, ট্রাক হিসাব ডেবিট, তাই না? তাহলে এটাকে আমরা সহজ কথায় এ বলতে পারি। তাহলে এ বৃদ্ধি পাচ্ছে, তাই তো। একটা ট্রাক ক্রয় করছে 7 লাখ টাকা দিয়ে, একটা ট্রাক ক্রয় করছে। এই 7 লাখ টাকা তো হলো, 7 লাখ টাকা যে ট্রাক ক্রয় করছে, এই ট্রাক ক্রয় করার জন্য তার কি করা লাগছে, নগদ টাকা দেওয়া লাগছে 2 লাখ টাকা। তাহলে আপনার নগদ টাকা কমে গেছে না? নগদান হিসাব নগদ টাকা কমে গেছে না, 2 লাখ টাকা। তার মানে আপনার এ হ্রাস পেয়েছে না? এ হ্রাস পেয়েছে না কত টাকা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা আপনার এ হ্রাস পেয়েছে, ঠিক আছে। নগদ প্রদান করার কারণে 2 লাখ টাকা কমে গেছে। তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি। আচ্ছা, আর 3 মাসের মধ্যে পরিশোধ্য 5 লাখ টাকার একটা বিলে স্বাক্ষর করছে। 5 লাখ টাকার একটা বিলে স্বাক্ষর করছে কেন? কারণ সে
তো বাকিতে কিনছে, তো বাকি যে 5 লাখ টাকা, 7 লাখ টাকা কিনে যদি 2 লাখ টাকা দেয়, তাহলে যার কাছ থেকে কিনছে সে আরো 5 লাখ টাকা পাবে। তাহলে সে আমার জন্য, আমার কাছে কি পাওনাদার, তাহলে তারে আমি যে টাকা দিব কখন দিব, আমি 3 মাস পরে দিব। তাহলে 3 মাস পরে দেওয়ার জন্য যে চুক্তিটা করছি সেটাকে আমরা বলি প্রদেয় বিল। ওই বিলে আসলে স্বাক্ষর করছে 5 লাখ টাকা, তার মানে এটাকে আমরা বলতে পারি প্রদেয় হিসাব বা প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল হিসাব। ঠিক আছে, তাহলে প্রদেয় বিল হিসাব হলো 5000 টাকা। এই যে প্রদেয় বিল হিসাব, এটা কিন্তু আমাদের এল, এটা আমাদের কি এল। তাহলে আমরা 3টা উপাদান পাইছি, এ প্লাস, এ মাইনাস আর এল প্লাস। ঠিক আছে, আমি যদি এই সাইডে লিখি, প্রথমটার কারণে এ বৃদ্ধি পাচ্ছে, যেহেতু ট্র্যাক আমার কাছে আসতেছে, ট্র্যাক কেনার জন্য আমি প্রদেয় বিলে স্বাক্ষর করতেছি, যার কারণে এল হ্রাস পাচ্ছে এবং আমার নগদ টাকা কি হয়ে যাচ্ছে, 2 লাখ টাকা কমে যাচ্ছে, যার কারণে এ হ্রাস পাচ্ছে। এখন আলটিমেটলি আমার কি হচ্ছে দেখেন তো, আলটিমেটলি 7 লাখ মাইনাস 2 লাখ, তার মানে 5 লাখ টাকা আসলে সম্পদ কি হচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই তো নাকি? আবার কি আচ্ছা, ওই খেলা চলতেছে নাকি? ওই বলা, যেটা বলতেছিলাম, আমার ছবির নিচে মনে হয় পড়ে যাচ্ছে এখানে, যেটা বলতেছিলাম যে দেখেন তো, তাহলে আপনার আসলে 5 লাখ টাকা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আর কি হচ্ছে, 5 লাখ টাকা আসলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। টোটাল সম্পদ বৃদ্ধি পেয়েছে 7 লাখ, সেখান থেকে 2 লাখ হ্রাস পেয়েছে, তার মানে আমরা বলতে পারি না যে সম্পদ বৃদ্ধি পেয়েছে 5 লাখ, আর প্রদেয় হিসাব হলো 5 লাখ, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে, দায় তো এটা প্লাস, দায় বৃদ্ধি পেয়েছে কত, 5 লাখ টাকা। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে এখানে 7 লাখ, আর সম্পদ আবার এইখানে হ্রাস পেয়েছে 2 লাখ, তার মানে আলটিমেটলি সম্পদ বৃদ্ধি পেয়েছে 5 লাখ। তো সম্পদ 5 লাখ টাকা বাড়তেছে আর আমাদের দায় 5 লাখ টাকা বাড়তেছে। ঠিক আছে, আলটিমেটলি এটাতে কি হচ্ছে, এটাতে অপশনে ছিল মোট দায় কি হবে, মোট দায়ের আসলে 5 লাখ টাকা বৃদ্ধি পায়, এই জন্য এটা এইভাবে লিখছি। আচ্ছা চলেন, বেসিক্যালি ওই টাইপের যে অঙ্ক ছিল সেটা শেষ। এখন চলেন আমরা ওই যে 1 লাইনের অঙ্ক, যেটা আমি শুরুতে বলতেছিলাম, এই যে 1 লাইনের অঙ্ক আর 3 লাইনের অঙ্ক, এটা এখন করব। ঠিক আছে, সেটাতে যাওয়ার আগে আমি আরেকটা কাজ করি, এখানে ছবিতে ঝামেলা করতেছে আমার, তাহলে আমি এক কাজ করি, আমি হলো এই শেয়ারিংটা বাদ দিয়ে আমি আরেকটা শেয়ারিং করি, যাতে ছবিতে ঝামেলা না করে। এইটা শেয়ার করি, তাহলে ছবিতে ঝামেলা করবো না। দেখেন এখানে আর ছবিতে ঝামেলা করবো না। সবাই একটু এই প্রশ্নটা পড়ি। এবিসি কোম্পানি বছরের প্রারম্ভে, আচ্ছা প্রারম্ভে মানে কি, প্রারম্ভে মানে হলো শুরুতে, প্রারম্ভে মানে কি শুরুতে, শুরুতে সম্পদ আর দায় ছিল যথাক্রমে 8 লাখ টাকা আর 5 লাখ টাকা। ঠিক আছে, তাহলে যথাক্রমে যখন বলে, তার মানে প্রথমটা এই যে 8 আর পরেরটা যে দায় কি পরে আছে, তো দায় হলো এই যে 5 লাখ টাকা। ঠিক আছে, কি বলতেছে, সম্পদ 8 লাখ টাকা, আর আমরা যেটা বলতেছে একটু লিখে ফেলি, আমরা 3 লাইনের অঙ্ক, এটা আমরা বুঝতেই পারতেছি, অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। আমাদের 3 লাইনের প্রথম লাইন কি ছিল, প্রারম্ভিক, পরের লাইন কি ছিল, পরিবর্তন, তারপরের লাইন কি ছিল, তারপরের লাইন ছিল হলো সমাপনী, মনে আছে, সমাপনী। চলেন, প্রারম্ভে কি বলছে, প্রারম্ভে সম্পদ ছিল 8 লাখ টাকা, তাহলে এই যে লিখে ফেললাম 8 লাখ টাকা, সমান আমাদের দায় ছিল কত, দায় ছিল 5 লাখ টাকা, প্লাস কত হবে, প্লাস কেন লিখলাম, আমরা জানি এ সমান এল প্লাস ও ই, তার মানে 8 লাখ টাকা সম্পদের নিচে লিখছি, 5 লাখ টাকা দায়ের নিচে লিখছি। আপনারা একটা জিনিস মেনটেন করবেন, সেটা কি, সেটা হলো যার যে লাইন, যে রো করবেন সেই রো শেষ করবেন সব সময়, যে রোর অঙ্ক শুরু করবেন সেই রো শেষ করবেন। সেই রো বলতে কি বোঝাচ্ছি, আপনি প্রারম্ভিকের লাইন শুরু করছেন, আপনি প্রারম্ভিকের লাইন আগে শেষ করবেন, তারপরে পরের লাইন করবেন। আমি এই পর্যন্ত পড়ে ফেলছি, আমি এই পর্যন্ত পড়ে এই দুইটা ইনফরমেশন পাইছি, আমি পরের লাইন পড়তে যাওয়ার আগে আমি এই লাইন কমপ্লিট করব। আমি এই লাইন কিভাবে কমপ্লিট করতে পারি, এখানে 8 লাখ টাকা আছে আমার সম্পদ, তাহলে আমরা জানি এই সম্পদ কি এক সাইডে আছে, তাহলে সমানের এই সাইডে যে টাকা হয় সমানের ডান সাইডেও কি সেম পরিমাণ একই টাকা হয়। তাহলে আমাদের বাম পাশে যদি 8 লাখ হয়, ডান পাশে 8 লাখ হতে হবে। এখন ডান পাশে 8 লাখ হইতে আর কত টাকা বাকি আছে, 3 লাখ টাকা বাকি আছে না, 5 লাখ টাকা তো এখানে দায়িত্বে আছে, তাহলে
8 লাখ বসাইতে আমাদের এখনো 3 লক্ষ টাকা বাকি আছে। তাহলে আমরা সেই 3 লক্ষ টাকা এখানে বসাইলাম। তাহলে 8 লক্ষ সমান এখানে 5 লক্ষ যোগ 3 লক্ষ। তার মানে দেখেন তো এই যে সমানের বাম পাশে 8 লাখ টাকা, ডান পাশে 5 আর 3 দুইটা মিলাই 8 লাখ টাকা হইছে কিনা? এটাই বলতেছি যে আপনি যে লাইন করবেন সেই লাইন আগে শেষ করবেন, সেই রো শেষ করবেন। এটা আমরা প্রথম লাইনের কাজ করলাম। যদি সংশ্লিষ্ট বছরে সম্পত্তি 1 লক্ষ টাকা বৃদ্ধি পায়, এই যে বৃদ্ধি মানে কি? পরিবর্তনের লাইন। ইনফরমেশন পড়ে বুঝতে হবে কোনটা কোন লাইনের ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এই যে বলছে বৃদ্ধি সম্পদ 1,50,000 টাকা, তাহলে এখানে আমরা লিখব সম্পদ বৃদ্ধি পেয়েছে, তার মানে 1,50,000 টাকা লিখব, সমান দায় হলো 80,000 টাকা হ্রাস পায়। আচ্ছা, যখন আপনাদের কোনো টাকা হ্রাস পাবে তখন সেটাকে আপনারা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবেন। কোন ব্র্যাকেটের মধ্যে লিখবেন? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবেন 80,000 টাকা প্লাস এইখানে কত হবে। তাহলে আমি বলছি যে এই লাইনে যাওয়ার আগে আপনি এই লাইন কমপ্লিট করবেন। খেয়াল করেন, এখানে যদি 1,50,000 হয় আর এখানে যদি -80,000 হয়, তাহলে এখানে কত হয়? ঠিক আছে, আপনার টোটাল এখানে বানানো লাগবে কত? এই দুইটা মিলাই 1,50,000 বানানো লাগবে। সহজ ব্যাপার হলো, যখন দুই সাইডে দুই রকম চিহ্ন থাকে তখন আমরা সেটা যোগ করে দিই। তখন সেটা আমরা কি করে দিই? যোগ করে দিই। মন থাকবে? যখন দুই সাইডে দুই রকম চিহ্ন, খেয়াল করেন এই বাম পাশে প্লাস ডান পাশে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস যখন দুই পাশে যখন দুই রকম চিহ্ন থাকবে তখন সেটা আমরা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে 1,50,000 আর 80,000 যোগ করলে কত হয় স্যার? 2,30,000। 2,30,000 হয় না? ওই আপনারা কি আছেন? একটু কথা বলেন। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত করে ফেলছি। এখন প্রশ্নটা পরের লাইন পড়েন। পরের লাইনে বলছে যে তবে, এইখান থেকে প্রশ্ন শুরু, তবে বছর শেষে মালিকানা সত্ত্ব কত? তাহলে এই যে আমাদের সে বছর শেষের লাইন, বছর শেষে কোনটা জানতে চাইছি? আমরা কি সবগুলো যোগ বিয়োগ করব? না, যেটা জানতে চাইবে সেইটা। তাহলে আমাদের জানতে চাইছে শুধু এইখানেরটা, তাই না? বছর শেষে কি জানতে চাইছে? মালিকানা সত্ত্ব কত? মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব যখন জানতে চাই তখন আমরা কি করব? আমরা জানি উপরে দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 3 আর 2 5,30,000 টাকা, 5,30,000 টাকা। ঠিক আছে, তাহলে এই অঙ্কে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হলো কি, দুই সাইডে যদি দুই পাশে দুই চিহ্ন থাকলে যোগ হবে, দুই পাশে ভিন্ন চিহ্ন থাকলে, কি চিহ্ন থাকলে? ভিন্ন চিহ্ন থাকলে কি হবে? যোগ হবে। কি হবে? যোগ হবে। ঠিক আছে, মন থাকবে এই কথাটা। দুই পাশে যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে যোগ হবে, আর অন্য কোনো ক্ষেত্রে এরকম কোনো কিছু করার দরকার নেই, যে চিহ্ন থাকবে তাই করবেন। যোগ থাকলে যোগ, দুইটাই যোগ থাকলে দুইটাই যোগ, দুইটাই বিয়োগ থাকলে দুইটাই বিয়োগ। ঠিক আছে, কিন্তু যদি দেখেন সমানের দুই পাশে দুই চিহ্ন আছে তাহলে যোগ করে দিবেন। ওকে, এটাকে আমরা বলি 3 লাইনের অঙ্ক। এটা কেন? এটাই হলো এই চ্যাপ্টারের সবথেকে বড় অঙ্ক। ঠিক আছে, এই বড় অঙ্ক মানে হলো 3 লাইনের অঙ্ক মানেই হলো বড় অঙ্ক। হ্যাঁ, তো এই বড় অঙ্কগুলা এইভাবে করতে হয়। আর একটা করাই, আরো কয়েকটা করাবো, করাইলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে না। আরো একটা অঙ্ক দেখেন, 3 লাইনের অঙ্ক। আচ্ছা, 3 লাইনের অঙ্ক তো একটা দেখলেন, আমি একটু দেখাই আনি। আপনারা মনে হয় ভয় পাচ্ছেন, আমি একটু সহজ অঙ্ক দেখাই আনি। 1 লাইনের অঙ্ক দেখাইলে একটু ভালো লাগবে। ভয় লাগতেছে প্রথমে এগুলা না দেখাই সহজ অঙ্ক দেখাইতে হতো। এই একটা অঙ্ক দেখেন তো, দায় বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 45,000 টাকা, সম্পত্তি কত টাকা হ্রাস বা কি হয়েছে? তাহলে আমরা জানি এই চ্যাপ্টারের সব অঙ্কই আসলে a সমান l প্লাস o দিয়ে করতে হয়। তাহলে আমরা এখন কি করব? আমরা এই যে দায় বৃদ্ধি পেয়েছে, দায়ের এইখানে আমরা লিখব 25,000 টাকা, যার আগে যে চিহ্ন আছে সেটা বসাই দিব। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, আমরা আগের বার যখন হ্রাস পাইছিল তখন ব্র্যাকেট দিয়ে লিখতেছিলাম, তাই না? তো ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখব 45,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, এখন আগে যে কথাটা একটু আগে বললাম, দুই পাশে দুই চিহ্ন থাকলে যোগ হয়, এখানে কি দুই সাইডে দুইটা চিহ্ন আছে নাকি একই সাইডে দুইটা চিহ্ন আছে? একই সাইডে দুইটা চিহ্ন আছে, তার মানে একই সাইডে দুইটা চিহ্ন মানে কি? 25,000 আর 45,000 এই দুইটার মধ্যে কি করতে হবে? তাহলে বিয়োগ করতে হবে, যেহেতু দুইটা চিহ্ন আছে, সো আলাদা আলাদা অর্থাৎ ভিন্ন চিহ্ন আছে, তো আমরা বিয়োগ করব। ঠিক আছে, এইখানে যেহেতু বিয়োগ আছে বিয়োগ করব। তাহলে 45,000 টাকা থেকে যদি 25,000 টাকা চলে যায়, কত টাকা থাকে স্যার? বলেন, 20,000 টাকা থাকে না?
হ্যাঁ 20,000 টাকা। এখন এই দুইটার মধ্যে কে বড় ছিল? 25,000 বড় ছিল না 45,000 বড় ছিল? হ্যাঁ, তাহলে যে বড়, হ্যাঁ যে বড় তার কথা শুনতে হবে না? যে বড় তার কথা শুনতে হবে। তাহলে এখানে 45,000 বড়, এর কথা আমরা শুনবো। তাহলে উত্তর কত হবে? -20,000 টাকা। এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সম্পদ হ্রাস পেয়েছে 20,000 টাকা। ঠিক আছে? আচ্ছা চলেন আমরা আরো একটা অঙ্ক দেখি। 3 লাইনের অঙ্কগুলো এরকম বড় হয়, 1 লাইনের অঙ্কগুলো দেখেন কত ছোট হয়। 2018 সালে কোম্পানির সম্পত্তি 70,000 টাকা হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব 60,000 টাকা হ্রাস পেয়েছে। এর ফলে কোম্পানির দায়ের পরিমাণ কত টাকা হ্রাস বা বৃদ্ধি হয়েছে? আমরা জানি অঙ্কগুলা কিভাবে করতে হয়, a সমান l প্লাস ওই দিয়ে করতে হয়। তাহলে এখানে সম্পত্তি 70,000 টাকা হ্রাস পেয়েছে, মানে সম্পত্তির এখানে আমরা -70,000 দিব, সমান এই যে দায়ের এখানে আমরা কি লিখব? দায়ের এখানে তো কিছু নাই, দায়ের এখানে কত এটা জানতে চেয়েছে। মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব 60,000 টাকা হ্রাস পেয়েছে, তার মানে এটাও আমরা কি লিখব? এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখব। তাহলে এখানে দেখেন তো দুই পাশে কি আলাদা চিহ্ন আছে না দুই পাশে একই চিহ্ন আছে? দুই পাশে কি চিহ্ন আছে বলেন? দুই পাশে কি চিহ্ন আছে? একই চিহ্ন না? দুই পাশে একই চিহ্ন না? আগের বার কি বলছি বলেন? দুই পাশে ভিন্ন চিহ্ন হইলে কি হবে? যোগ হবে। তাহলে এখন আমরা যদি 2 নাম্বার সূত্র বা 2 নাম্বার স্ট্র্যাটেজি বলি, সেটা কি? দুই পাশে একই চিহ্ন হইলে তাহলে কি হবে? চিহ্ন থাকলে কি হবে? বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে? আরো একবার লিখে ফেললাম। হ্যাঁ, আরো একবার এখানেও লিখি। দুই পাশে একই চিহ্ন থাকলে কি হবে? একই চিহ্ন থাকলে বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। তাহলে খেয়াল করেন তো, এখানে 70,000 এখানে 60,000, এই দুটো বিয়োগ করলে কত হয়? 10,000 হয়। তাহলে এখানে আমরা লিখব হলো 10,000 টাকা। ঠিক আছে? তাহলে এই যে 10,000 টাকা মাইনাসে হলো, এখন দেখেন তো দুইটা মিলে আসলে -70,000 হইছে, যেটা আমাদের সম্পত্তি এর সমান। তার মানে আমরা কি বলতে পারি যে আমাদের দায় 10,000 টাকা হ্রাস পেয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল আমাদের 1 লাইনের অঙ্কগুলা। 1 লাইনের অঙ্ক আর নাই শীটে। আমরা হলো 3 লাইনের অঙ্ক যেগুলো আছে, এখন চলেন 3 লাইনের অঙ্কগুলো আবার করি। 3 লাইনের অঙ্ক দেখেন, এই একটা 5 নাম্বার। আপনারা কি বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করেন। বাকিরা? অহনা, আসিফ, আরিফ একটু রেসপন্স করেন। স্যার বুঝছেন এই পর্যন্ত যা পড়াইছি? সুমাইয়া? আচ্ছা, এই যে নাজনীন বুঝছেন? আপু? ইউসুফ মোল্লা বুঝছেন? একটু রেসপন্স করেন। হ্যাঁ হ্যাঁ না বললেন তাহলেই হবে। ঠিক আছে, আমরা তাহলে 3 লাইনের অঙ্কে যাই। 3 লাইনের অঙ্কে কি বলতেছে? বছরের শুরুতে একটা কোম্পানির সম্পদ আর দায়ের পরিমাণ দেওয়া আছে 4,50,000 টাকা আর 1,75,000 টাকা। আমরা এই পর্যন্ত পড়ে থেমে যাব। হ্যাঁ, আমরা সমীকরণটা তো জানি, a সমান l প্লাস ওই, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হয়। এবং 3 লাইনের অঙ্কে প্রথমে কি থাকে? প্রারম্ভিক থাকে, তারপরে কি থাকে? পরিবর্তন থাকে, তারপরে সমাপনী থাকে। এই স্ট্রাকচারটা খাতায় লিখে তারপরে অঙ্ক শুরু করবেন। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত অঙ্কগুলো আগে পাতায় নিব, যে একটা দাঁড়িয়ে এক একটা সেন্টেন্স পড়বো, সেই পর্যন্ত আমরা দাঁড়ায় যা যা ডিজিট আছে সেগুলো সব বসাই নিব। কি বলতেছে? সম্পদ আর দায়। তাহলে সম্পদের এখানে বসাবো কত টাকা? 4,50,000 টাকা বসাবো। আচ্ছা, দায় হলো কত টাকা? দায় বলতেছে হলো এই যে 1,75,000 টাকা। তাহলে দায়ের এখানে বসাবো 1,75,000 টাকা। আর এইটা কত সেটা তো বলেনি। এখন এটা বের করে নিয়ে আমরা পরের লাইনে যাব, এটা বলছি আমি। তো অবশ্যই মনে রাখবেন, এটা বের করে না নিয়ে যদি পরের লাইনে যান তাহলে কনফিউজ হয়ে যাবেন, টাইম চলে যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা এই লাইন এটা বের করাই লাগবে আমাদের। হ্যাঁ, তো বের করব কিভাবে? আমরা দুই পাশে যেহেতু একই চিহ্ন আছে, দুই পাশে একই চিহ্ন থাকলে কি করি বলেন? কে বলবেন? দুই পাশে একই চিহ্ন থাকলে ওই দুই পাশে একই চিহ্ন থাকলে বিয়োগ। তাহলে 4,50,000 থেকে 1,75,000 বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে 75 বিয়োগ 3 লাখ কত? 2,75,000। আচ্ছা, 2,75,000 টাকা।
2,75,000 টাকা আমরা এখানে বসাই ফেললাম। এবার পরের লাইন আমরা পড়া শুরু করব। উক্ত বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পেয়েছে 1 লক্ষ টাকা। তাহলে সম্পদের এখানে আমরা কত লিখবো? 1 লক্ষ টাকা লিখবো। আচ্ছা, এবার দায় বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাইলে তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো না, তাই না? তো যেভাবে আছে সেইভাবেই লিখলাম 2,50,000 টাকা। আমি বলছি যে লাইন করব সেই লাইন শেষ না করে নিচের লাইনে যাব না, এই পর্যন্ত আগে পড়ে ফেলি। তাহলে এইখানে কত হবে কিভাবে বুঝবো? এই দুইটা কি করব বলেন? দুই পাশে কি চিহ্ন আছে? মেয়েরা কেউ বলেন দুই পাশে কি চিহ্ন আছে? কি করব? হ্যাঁ, বিয়োগ। দুই পাশে একই চিহ্ন থাকা মানে বিয়োগ, দুই পাশে আলাদা চিহ্ন থাকা মানে যোগ। তাহলে এই 1 লক্ষ থেকে 2,50,000 বিয়োগ করলে কত হবে? কত হবে বলেন? বিয়োগ করেন। 1,50,000 না? ওই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 1,50,000 টাকা। তাহলে এটা এই 1 লক্ষ থেকে এটা বিয়োগ করতেছেন, তার মানে এটা বড়, এটা মাইনাস ফিগার চলে আসবে না। এবং আপনি যদি এটা প্লাস দেন, এখানে যদি আপনি মাইনাস চিহ্ন বা ব্র্যাকেট না দেন, তাহলে তো এমনি বোঝা যাচ্ছে। এই দুইটা মিলাই আসলে কত হয়ে যাবে? তাইলে 4 লক্ষ টাকা হয়ে যাবে না? কিন্তু আমার দুই পাশ সমান বানাইতে হবে। তার মানে এখানে যদি আপনি মাইনাস চিহ্ন দেন অর্থাৎ ব্র্যাকেট দেন, তার মানে এটা মাইনাস ফিগার, নেগেটিভ অ্যামাউন্ট। তো নেগেটিভ অ্যামাউন্ট হইলে আপনি বুঝতে পারতেছেন যে এখানে এটা কমে যাবে, কমে গেলে 1 লক্ষ টাকা থাকবে। ওকে, এখন যেটা বলতেছে প্রশ্ন পড়েন। আমি পরের লাইন কি সাথে সাথে যোগ করে ফেলবো? না, যোগ করতে হবে না। প্রশ্ন পড়েন, প্রশ্নে যেটা যোগ করতে বলবে অনেক সময় যোগও করতে বলবে না। দেখেন এই প্রশ্নটা তেমন একটা। লাভ ক্ষতি ছাড়া মালিকানা সত্ত্বে পরিবর্তন সৃষ্টিকারী অন্য কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরের নিট লাভ বা ক্ষতি কত? তাহলে এখানে নিট লাভ বা ক্ষতি জানতে চেয়েছে। আমাদের নিট সম্পদ, নিট দায়, নিট মালিকানা সত্ত্ব তো জানতে চাইনি, চাইছে? চাইনি। তাহলে নিট লাভ বা ক্ষতি আসলে কোথায় পাই? খেয়াল করেন, বছরের শুরুতে না এটা, আর বছরের শেষে এটা। তাহলে পরিবর্তন করছে কি আসলে? এই যে পরিবর্তন করে কি, আমরা আগের বার কথা বলতেছিলাম স্লাইডে ওই নিয়ে। ওই কে পরিবর্তন করে কে কে? আয় পরিবর্তন করে। আর কে পরিবর্তন করে? ব্যয় পরিবর্তন করে। আর কে পরিবর্তন করে? উত্তোলন পরিবর্তন করে। আর কে পরিবর্তন করে? অতিরিক্ত মূলধন পরিবর্তন করে। হ্যাঁ, এই কয়টা কি করে? পরিবর্তন করে। অর্থাৎ পরিবর্তনের লাইনে আমরা যেগুলো দেখি সবগুলো আসলে এই 4টা উপাদানের কেউ না কেউ, হয় আয়, না হলে ব্যয়, না হলে উত্তোলন, না হলে অতিরিক্ত মূলধন। তার মানে এই যে 1,50,000 টাকা, এইটা এই 4টার মধ্যে কেউ একজন, এই 4 জনের কেউ একজন এই 50,000 টাকা হয় আয় নেয়, ব্যয় নেয়, উত্তোলন নেয়, অতিরিক্ত মূলধন। আমি বলছিলাম মনে আছে কোনটা কোনটার সাথে মালিকানা সত্ত্বের বিপরীত সম্পর্ক? ব্যয়ের আর উত্তোলনের, মানে এই দুইটা বিয়োগ হয়। তার মানে এইটা আসলে হয় ব্যয় হবে, না হয় উত্তোলন হবে। অন্যভাবেও কিন্তু আমরা ভাবতে পারি, এটা যেহেতু মাইনাসে আছে তার মানে এটা আয় হয়নি, আয়ের বিপরীত। আয়ের বিপরীত কি? ক্ষতি। তার মানে আমরা বলতে পারি না ক্ষতি হলো 1,50,000 টাকা, এটা বলতে পারি। ব্যয় 1,50,000 টাকাও যা, ক্ষতি 1,50,000 টাকাও তা, একই জিনিস না আসলে? বুঝছেন? তার মানে বছর শেষে হ্যাঁ, না, এর মাঝখানে আরো অনেক ঘটনা ঘটছে, ঠিক আছে? এর মাঝখানে আসলে অনেক ঘটনা ঘটছে। বছরের মাঝখানে অনেকগুলা ঘটনা ঘটে গেছে যেগুলো ওরা উল্লেখ করে নাই। ওরা শুধু এখন বলছে যে এই 4টা যোগ বিয়োগ করে আসলে কি হয়েছে, বছরে কি পরিবর্তন তৈরি হয়েছে। বছরের মাঝখানে এই 4টার মধ্যে কিছু না কিছু সবসময় ঘটতে থাকে। এখন এখানে কি কি ঘটছে, আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে, উত্তোলন কত হয়েছে, অতিরিক্ত মূলধন কত হয়েছে, সবগুলো আসলে বলেনি। অনেক কিছু আসলে ঘটছে। আমরা যেটা বের করছি সেটা হলো সেই পরিবর্তনের নিট ফলটা আসলে কত, সেটা বের করছি, ঠিক আছে? আমরা গতদিন খেয়াল করেন তো, গতদিনের একতরফা দাখিলাতে আমরা অতিরিক্ত মূলধন বিয়োগ করতেছিলাম উত্তোলন থেকে, না? ঠিক আছে? তা আমাদের তার মানে কি, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বা ওই বছরের মধ্যে, ওই আর্থিক বছরের মধ্যে এই যে অতিরিক্ত মূলধনের পরিমাণও ঘটে, উত্তোলনের পরিমাণও ঘটে, ব্যয়ও ঘটে, আয়ও ঘটে, 4টাই ঘটে। এখন 4টার আসলে আউটপুট হলো এই মাঝখানের লাইনটা, মানে এইটা 4টার আউটপুট হলো এইটা, ঠিক আছে? এখন 4টার আউটপুটে যেটা হয়েছে যে ব্যয়ের মানে আয়ের থেকে, আয় এবং অতিরিক্ত মূলধনের থেকে যেটা হয়েছে ব্যয় এবং উত্তোলন অনেক বেশি হয়ে গেছে।
বেশি হয়ে যাওয়ার কারণে আসলে এটা মাইনাস ফিগারে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, অত ডিপে না গেলেও চলবে। আমাদের এখানে বলছে লাভ ক্ষতি ছাড়া মালিকানা সত্ত্বের পরিবর্তন সৃষ্টিকারী অন্য কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরে নিট লাভ বা ক্ষতি কত। তাহলে আমাদের জানতে চাইছে কি, লাভ ক্ষতি জানতে চেয়েছে। সহজ কথায় যদি বলি, আমাদের জানতে চাইছে লাভ ক্ষতি। এখন লাভ ক্ষতি কোন লাইনে লুকানো থাকে? মনে রাখবেন, লাভ ক্ষতি আয় ব্যয় সবগুলা এই যে দ্বিতীয় লাইনে লুকানো থাকে। লাভ ক্ষতি, ঠিক আছে, উত্তোলন, অতিরিক্ত মূলধন, ঠিক আছে, উত্তোলন, অতিরিক্ত মূলধন, এই সবকিছু কোন লাইনে লুকানো থাকে? এই যে মাঝখানের লাইনে লুকানো থাকে। তার মানে এই যে 1,50,000 টাকা মালিকানা সত্ত্ব বের হইছে, এই 1,50,000 টাকাই তাহলে হবে উত্তর। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? আচ্ছা, পরেরটাতে যাই। আর্থিক বছরের শুরুতে দায়ের পরিমাণ ছিল হলো 6,000 টাকা আর মালিকানা সত্ত্ব ছিল হলো 10,000 টাকা। আমাদের আরো ইনফরমেশন দেওয়া আছে, তার মানে এটা নিশ্চিত 3 লাইনের অঙ্ক। তো 3 লাইনের অঙ্ক আমরা শুরু করব কিভাবে? আমরা প্রারম্ভিক লিখব, তারপরে পরিবর্তন লিখব, তারপরে সমাপনী লিখব, এইভাবে আমরা শুরু করব। তো শুরু করলে আমরা কি লিখব? আমাদের প্রথমে ছিল কি, আমাদের শুরুতে জানি এ সমান এল প্লাস ওই, আমরা কিন্তু এটাও পরিবর্তন করব না। তাহলে দায়ের পরিমাণ মানে আমি এখানে ফাঁকা করে লিখব, দায়ের পরিমাণ হলো 6,000 টাকা আর মালিকানা সত্ত্ব কত দেওয়া আছে? 10,000 টাকা। তাই যদি হয় তাহলে এ কত বের করা যাবে? বলেন, এ কত? 10,000 আর 6,000 নিলে 16,000 টাকা হয়। আচ্ছা, এখন চলেন পরিবর্তনের লাইন পড়ি। উক্ত বছরে দায় কমেছে 1,000 টাকা। তাহলে দায় কমেছে মানে এইখানে আমরা কি দিয়ে লিখব? কমলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব 1,000 টাকা। মালিকানা সত্ত্ব বেড়েছে 3,000 টাকা, মানে এইখানে আমরা প্লাস দিয়ে লিখব 3,000 টাকা। ঠিক আছে, আমি বলছি যে এই নিচের লাইনে যাওয়ার আগে সব সময় এই লাইন যোগ করে নিতে হবে। ঠিক আছে, মানে এই লাইনের কাজ শেষ করে নিতে হবে। তাহলে বছর এখানে এই লাইনে মাঝখানের এই একটা ডিজিট ফাঁকা আছে, একটা ঘর ফাঁকা আছে, ঘর যদি পূরণ করতে চাই তাহলে পূরণ করলে কত হবে বলেন তো? 3,000 থেকে 1,000 গেলে কত হয়? 2,000 টাকা হয়। এখন বছর শেষে জানতে চাইছি, এখন জানতে চাইছে বছর শেষে সম্পদ। এখন সম্পদ কি আর মাঝখানের লাইনে থাকে? সম্পদ তো আর মাঝখানের লাইনে থাকে না। সম্পদ তাহলে বছর শেষে কোন লাইনে চলে আসে? নিচের লাইনে চলে আসে। এইটা হলো সম্পদের লাইন, এটা হলো দায়ের লাইন, এটা হলো মালিকানা সত্ত্বের লাইন। তাহলে আমাদের সম্পদ যেহেতু জানতে চাইছে, আমাদের কি সবগুলা যোগ করব? আমরা তো সবগুলা যোগ করব না, আমরা শুধু এই জায়গাটা যোগ করব। তাহলে 16,000 আর 2,000 যোগ করলে কত হবে? 18,000 টাকা হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যালো, ওকে, তাহলে এই পর্যন্ত। 10 নম্বর অঙ্কটা দেখি। আর্থিক বছরের শুরুতে উদ্ধৃত পত্রে সম্পত্তির পরিমাণ ছিল 682 টাকা এবং মালিকের ইকুইটি ছিল এত টাকা। এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছেন? দাঁড়িয়ে আছে মানে আমরা এখানে দাঁড়াই যাব এবং আমরা বুঝে ফেলছি এটা 3 লাইনের অঙ্ক, যার কারণে আমরা এখানে এই স্ট্রাকচার ঠিক রাখবো। এ সমান এল প্লাস ওই স্ট্রাকচার রেখে এখানে আমরা তাড়াতাড়ি করে একটা স্ট্রাকচার বানায় নিব। হ্যাঁ, পরিবর্তন, তারপরে কি সমাপনী। এবার আমরা এখন দেখেন এখানে যা যা আছে লিখে দিব। 682 টাকা, 682। মালিকের ইকুইটি কত? 418। তাহলে এ যা নিচে সেটা বসাই দিব, 418 এখানে বসাই দিলাম। এখন তাহলে এই লাইন না করে আমরা কি নিচের লাইনে যাব না কিন্তু, হ্যাঁ, মনে থাকে জানি। তাহলে আমাদের অবশ্যই এই জায়গাটা বের করে নিতে হবে। দুই পাশে একই চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন। মেয়েদের মধ্যে কেউ একজন বলেন, দুই পাশে একই চিহ্ন থাকলে আমরা কি করি? বিয়োগ করি। গুড। তাইলে 682 থেকে 418 বিয়োগ করলে কত হবে? 8 আর কত হইলে 2 মানে 12, 8 আর 4 হইলে 12। হ্যাঁ, 264। গুড। এত দ্রুত করলে তো আমি কি করব? হ্যাঁ, একটু আস্তে আস্তে করেন, আমি শেখাবো না পাগলা। যাই হোক, গুড, ভালো লাগতেছে। আপনারা এত দ্রুত ক্যালকুলেটর দিয়ে করতেছেন না তো? মুখে মুখে করবেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, চলেন। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে 37 টাকা। তাহলে আমরা পরের লাইনে চলে আসছি। সম্পত্তি বেড়েছে মানে হলো 37 টাকা, এইভাবে লিখলাম। দায় কমেছে, যখন আমাদের কোনো কিছু কমে যায় সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি 19 টাকা। বছর শেষে ইকুইটির পরিমাণ কত টাকা?
বছর শেষে কিসের পরিমাণ কত টাকা, ইকুইটির পরিমাণ কত। এখন বছর শেষে বলছে, তাহলে বছর শেষে ইকুইটি কোন লাইনে থাকে, নিচের লাইনে থাকে। তার মানে আমাদের জানতে চেয়েছে কিন্তু এইটা। এখন এটাতে যাওয়ার আগে আমরা যে লাইন শুরু করছিলাম, আমি বলছি যে লাইন শুরু করবেন সেই লাইন শেষ করবেন। তাহলে এটা যদি 19 হয়, মেয়েদের মধ্যে আর একজন বলেন, এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, দুই পাশে দুই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয় না বিয়োগ হয়, যোগ হয়। তাহলে 19 আর 37 কত হয়, 56। 37 আর 20 যোগ করে 1 বিয়োগ করে দেন, 37 আর 20 কত, হ্যাঁ 56 হয়। তাহলে এখন আমরা এই দুইটা কি করে দিব, যোগ করে দিব। 6 আর 8 কত, কত, হ্যাঁ 14 4, হাতে কত 1, এই যে 5 আর 1 6, 6 আর 1 7, 400 কত টাকা, কত টাকা, এখানে 47 টাকা লিখছে কে, ও এরপরে মনে হয় 4 আর লিখতে ভুলে গেছি আমি, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো ব্যাপার, বোঝা গেছে অঙ্ক। অঙ্ক বুঝতে পেরেছেন, বোঝেননি কে সে একটু কথা বলেন তো, বুঝেনি। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি হলো এখানে আর কয়েকটা অঙ্ক দেখাবো। এই দেখেন, এই মাত্র যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা এখানে। বছরের শুরুতে আমি যদি আরেকটু জুম করি, দেখছেন মাত্র যে অঙ্কটা করলাম সেটা না, এখানে বছরের শুরুতে উদ্ধৃত পত্রের সম্পত্তির পরিমাণ ছিল 682 টাকা, মালিকের ইকুইটি 418, সম্পত্তি বেড়েছে 37, দায় কমেছে 19। একটু মনে হয় অন্যভাবে লিখছে নাকি একইভাবে লিখছে, একইভাবে লিখছে, পুরোটাই এক, ঠিক আছে। কোনটা করতে দিই, কোনটা করতে দিই, এটা করেন তো, এসকার ফার্মাসিউটিক্যালস করেন। এসকার ফার্মাসিউটিক্যালস দেখেন, এসকার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্পত্তি 50,000 টাকা কমেছে আর দায় 90,000 টাকা কমেছে। এটা কয় লাইনের অঙ্ক, এক লাইনের না, এ সমান এল প্লাস ওই, তাহলে সম্পত্তির এইখানে লিখবো কত টাকা, 50,000 টাকা, সমান সমান দায় কত টাকা, 90,000 টাকা। কি হয়েছে, সম্পত্তি কি হয়েছে, কমেছে বলেছে, এখানে কমেছে, আর দায় কি কমেছে, তার মানে দুইটাই কি মাইনাস চিহ্ন। তাহলে প্লাস মালিকানা সত্ত্ব কত, কে বলবেন, দুই পাশে একই চিহ্ন থাকলে কি হয়, দুই পাশে একই চিহ্ন থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে 90 থেকে 50 বিয়োগ করলে কত হবে, 40,000, ঠিক আছে। তাহলে 90,000, এটা 40,000 কি বাড়বে না কমবে, বাড়বে না কমবে, বাড়বে। আপনি যদি আবার কমাই দেন তাহলে 90 আর 40 1,30,000 টাকা কমে যাবে, কিন্তু আপনার বাম পাশে কি 1,30,000 আছে, নাই তো, এই কারণে। আচ্ছা দেখেন, এই চ্যাপ্টার থেকে কি কি আসে, এগুলো সব হলো আপনাদের প্রিভিয়াস ইয়ারে করছেন, এই যেগুলো নিচে দেখাচ্ছি। তাহলে এগুলাতে দেখছেন থিওরিও আছে, ম্যাথও আছে, আমি যে টাইপের ম্যাথ করলাম সেরকম জিনিসও আসে, হ্যাঁ। আচ্ছা, এই হলো ব্যাপার। শেষ করব লাস্টের দিকেই প্রায়, এই অঙ্কটা দিয়ে। এটা একটু পেঁচানো অঙ্ক, পেঁচানো অঙ্কটা একটু দেখাই। এটা 3 লাইনের অঙ্ক, এটা তো আমরা বুঝে ফেলছি। তাহলে এটা শুরু করি, এ সমান এল প্লাস ওই, শুরু করি। এবিসি ট্রেডার্স এর মোট সম্পদ কত, 10 লাখ টাকা, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি মোট সম্পদ, আমরা এখানে প্রারম্ভিক, পরিবর্তন আর হলো সমাপনী লিখে ফেললাম। মোট সম্পদ হলো 10 লাখ টাকা। আচ্ছা, মোট সম্পদ কি, এই মোট সম্পদ মানে কি প্রথমের টাকা না শেষের টাকা, এখানে ইনফরমেশন গুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। মোট সম্পদ না, এটা হলো 10 লক্ষ টাকা। আমরা এইভাবেই লিখি, 10 আর পুরো লক্ষ লিখবো না, 10 লক্ষ লিখবো, হ্যাঁ। লিখলে লিখতে চাইলে আপনি লিখতে পারেন 10 লক্ষ, অনেকগুলো শূন্য দিতে হবে, আমার ইচ্ছা হচ্ছে না, কোনো সমস্যা নেই। এই এল দিলে আবার লাইব্রেরিতে দিলে সমস্যা, দরকার নেই, 10ই থাকবে। আচ্ছা, এখন এবং দায় ছিল 5 লক্ষ টাকা, মানে মোট সম্পদ হলো, ও আচ্ছা থুকু, বছরের শুরুতে মোট সম্পদ। আচ্ছা, বছরের শুরুতে তো বলেই দিছে,
শুরুতে, আমি বলছি মোট সম্পদের কথা বলছি, শুরুতে 10 লক্ষ টাকা, তাহলে এখানে 10 লক্ষ টাকা, বছরের শুরুতে 10 লক্ষ টাকা সম্পদ, আর দায় হলো 5 লক্ষ টাকা। ঠিক আছে, দায় হলো কত টাকা? 5 লক্ষ টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তাহলে আমি দ্বিতীয় লাইনে যাওয়ার আগে প্রথম লাইন শেষ করব। তাহলে প্রথম লাইন আমি যখন শেষ করব তখন 10 আর দুই পাশে দুইটা একই চিহ্ন, একই চিহ্ন থাকলে কি হয়? বিয়োগ হয়। একই চিহ্ন থাকলে কি হয়? বিয়োগ হয় না? তাহলে বিয়োগ হয় হলো 5 লক্ষ টাকা। ঠিক আছে, আমি এখানে যদি লক্ষ লিখি, 5 লক্ষ, 10 লক্ষ, এখানে 5 লক্ষ। আচ্ছা, সারা বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে এই যে সম্পদ 2 লক্ষ টাকা, আর দায় হ্রাস পেয়েছে কত? 1,50,000 টাকা। তার মানে 1,50,000 1.5, এটা কি হ্রাস পেয়েছে বলেছে না? হ্রাস। তাহলে হ্রাস মানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি, তাহলে 1,50,000 টাকা হ্রাস পেয়েছে। এখানে দাড়ি শেষ। তার মানে কি আমাদের এর পরের লাইন করে মানে এর সাথে যেটা সেটা করে নিতে হবে। তাহলে করে যদি নিতে চাই, বলেন দুই সাইডে আলাদা আলাদা চিহ্ন থাকলে কি হয়? দুই সাইডে আলাদা আলাদা চিহ্ন থাকলে কি হয়? যোগ হয়। তাহলে যোগ হলে টোটাল কত হবে? 3,50,000, তার মানে 3.5 লক্ষ। হ্যাঁ, তার মানে 3.5 লিখতেই পারি, 3.5 অর্থাৎ 3,50,000 টাকা। এই পর্যন্ত করে ফেলছি অঙ্ক। উক্ত বছরে আয় 20 লাখ টাকা। দেখেন আমি আগের বার যে কথাগুলো আপনাদের ওখানে এক্সপ্লেইন করতেছিলাম সেইগুলো এখানে দেওয়া। তাহলে অঙ্ক না বুঝে করলে সমস্যা কতটা, মুখস্থ করলে কিন্তু খুবই সমস্যা। আয় 20 লক্ষ টাকা, ব্যয় 12 লক্ষ টাকা এবং উত্তোলন 3 লক্ষ টাকা ছিল। দেখেন আগের অঙ্কটার সাথে রিলেট করেন, আগের যে পেঁচানো অঙ্কটা ছিল ওটার সাথে একটু রিলেট করেন। আয় 20 লক্ষ টাকা, ব্যয় 3 লক্ষ টাকা, উত্তোলন 3 লক্ষ টাকা দেওয়া আছে। তাহলে বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত? খেয়াল করেন, বছর শেষে আবার জানতে চাইছে নিট সম্পদ। তো এখানে অনেকগুলো ঝামেলার জিনিস। আসলে নিট সম্পদ মানে আসলে কি? আগে নিট সম্পদ ব্যাপারটা বোঝাই। নিট সম্পদ মানে হইল, আচ্ছা, মোট সম্পদ মাইনাস মোট দায়। এটা খাতায় লিখেন। নিট সম্পদ মানে হলো মোট সম্পদ মাইনাস মোট দায়। কিভাবে হয় সেটা একটু দেখাই। আপনারা একটা অনুপাতের সাথে পরিচিত, নিট মূলধন, নিট চলতি মূলধনের সাথে পরিচিত, এই শব্দটার সাথে আপনারা পরিচিত। নিট চলতি মূলধন, নিট চলতি মূলধন শব্দে এখানে কি ছিল? নিট চলতি মূলধন সমান কি? চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তাই তো? নিট চলতি সম্পদ মানে হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে এই যে নিট মানে নিট চলতি সম্পদ বা মূলধন যেটাই বলেন, ঠিক আছে, তাহলে এটা চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তার মানে আমাদের নিট সম্পদ মানেও কিন্তু আসলে মোট সম্পদ। আমাদের যখন নিট এখানে সম্পদ বলতেছে তখন এটা সূত্র হয়ে যাচ্ছে কি? মোট সম্পদ মাইনাস মোট দায়। তো মোট সম্পদ, মোট সম্পদ মাইনাস মোট দায় দিলে আমরা এটাকে নিট সম্পদ না বলে আরো একটা নামে রাখতে পারি না? সেই নামটা কি বলেন? সেই নামটা হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বলতে পারি। মালিকানা সত্ত্ব মানে মোট সম্পদ মাইনাস মোট দায় না? হ্যালো স্যার, আমি একটু ক্লাসে ছিলাম। হ্যালো, হ্যাঁ শোনা যায়? হ্যাঁ, তাহলে আমরা নিট সম্পদের আরেকটা নামে রাখতে পারি, সেটা কি? মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তাহলে নিট সম্পদও যা, মোট মালিকানা সত্ত্বও তাই, মোট মালিকানা সত্ত্ব তাই। তাহলে আপনি এইখানে নিট সম্পদ যেহেতু জানতে চাইছে, তাহলে আপনি কি করতে পারেন? এই যে মোট মালিকানা সত্ত্ব বের করতে পারেন। কিভাবে বের করতে পারেন? এই দুইটা যোগ করলে আপনি মোট মালিকানা সত্ত্ব বের করতে পারবেন। তাহলে নিট সম্পদ মানে কি? এই দুইটা যোগফল মোট মালিকানা সত্ত্ব। কেন? কারণ নিট সম্পদ মানে মোট মালিকানা সত্ত্ব। নিট সম্পদ মানে হলো মোট সম্পদ মাইনাস মোট দায়, তার মানে মোট মালিকানা সত্ত্ব। তাহলে মোট মালিকানা সত্ত্ব কত হয়? 5 লাখ আর 3 লাখ কত? 8,50,000 টাকা না? বুঝতে পেরেছেন? হ্যালো, একটু কথা বলেন। শেষ, আর বেশি সময় নিব না, শেষ। অনলাইনে বেশিক্ষণ পড়াতে ভালো লাগে না, ঠিক
ঠিক আছে, 8,50,000 টাকা। এখন এটাই আসলে উত্তর। এখন কথা হলো মাঝখানে এই যেগুলা দিয়ে দিছে এগুলা দিয়ে আসলে কি বোঝাইতে চেয়েছে, এগুলা এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগেনি, অন্য কোনো একটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, তখন দেখবেন আসলে এই অঙ্ক এইগুলা তৈরি হয়েছে কি নিয়ে। খেয়াল করেন, আমরা জানি আই মানে ওই সমান কি, এটা একটু এক্সপ্লেন করি। ওই সমান আমরা জানি সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই, এটা আমরা জানি, ঠিক আছে। তো এইখানে আসলে আই কত টাকা, আই হলো 20 লাখ, তার মানে যোগ হবে আই 20 লাখ, ব্যয় 12 লাখ, ব্যয় কি বিয়োগ হবে, তাহলে 10 লাখের তে 12 লাখ গেলে কত হয়, সহজ করে বলি 8 লাখ টাকা থাকে, 8 লাখ টাকা থেকে 3 লাখ টাকা গেলে কত হয়, 8 লাখ টাকা থেকে 3 লাখ টাকা গেলে কত হয়, 5 লাখ টাকা হয়, তাই তো। এই 5 লাখ টাকাটা আসলে কি, এই 5 লাখ টাকাটা এর মধ্যে নেই কি, সহজ কথায় যদি বলি এই আয় হলো 20 লাখ, আচ্ছা, আর ব্যয় হইলো 12 লাখ, আর হলো আর একটা কি উত্তোলন হলো 3 লাখ, তাহলে এখানে নেই কি, এখানে নেই কি, এইটা অনেক সময় বের করতে বলে। কোনো একটা অঙ্ক আমরা ক্লাসে দেখাবো, অফলাইনের ক্লাসে, তখন আমরা দেখাবানে যে এই অঙ্কটা বের করতে বলছে, এই সি মানে কত, অতিরিক্ত মূলধন কত সেটা বের করতে বলছে। তখন সেটা কিভাবে বের করি, তখন এই যে অ্যামাউন্টটা এখানে হইছে এইখান থেকে আসলে এইগুলার আমরা সমন্বয় করি, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এইভাবে করে আমরা আসলে এই বক্সটা তৈরি করি। যাই হোক, যেটা যেহেতু এখানে নাই আমি আর পেঁচাচ্ছি না, ঠিক আছে। তবে আরো একটা এই অঙ্কটার থেকে আর একটা পেঁচানো অঙ্ক আছে এই চ্যাপ্টারে, ওটা আমরা কোনো একদিন ক্লাস দেখাবানি, এটাও কিন্তু করাই দিলাম তাহলে, হ্যাঁ, আগের অঙ্ক রিপিটেশন।